আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। কাছে দূরে যে যেখানেই রয়েছেন, আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন তথা ভিবিসিএফ এর এই টিকা গ্রহণ বিষয়ক সচেতনতামূলক আয়োজনে। আমরা সকলেই জানি কোভিড-19 করাল গ্রাসে মেলবোর্ন শুধু নয়, সারা পৃথিবী আজ বিপর্যস্ত। সেই গত বছর থেকে এখনো পর্যন্ত আশার আলো একটাই, কোভিড-19 ভ্যাকসিনেশন এসে গিয়েছে। অস্ট্রেলিয়া সরকার যথাসাধ্য চেষ্টা করছে দেশের মানুষকে ভ্যাকসিনেটেড করতে। আমাদের আজকের আলোচনা এই ভ্যাকসিনেশন নিয়েই। টিকার প্রয়োজনীয়তা কতখানি অথবা আদৌ এর প্রয়োজন রয়েছে কিনা এবং এই সংক্রান্ত আরো অনেক সংশয় নিয়েই আজ জানব আমাদের প্রধান অতিথি বক্তা ডক্টর তাহজিবুল আনাম এবং ক্রিস্টিন ফার্লাজোর কাছ থেকে। শুধু ইনারাই নন, ভিবিসিএফ এর কোভিড-19 ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ডক্টর একেএম শহীদুজ্জামান খান শান্ত এবং ডক্টর মোহাম্মদ আজিজ রহমান। ভিবিসিএফ এর প্রেসিডেন্ট জনাব ইউসুফ আলী, জেনারেল সেক্রেটারি জনাব জাহিদ মজুমদার এবং ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের প্রিন্সিপাল জনাব মোর্শেদ কামালও আসবেন আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষের উদ্দেশ্যে তাদের ছোট্ট বক্তব্য নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও কারিগরি সহায়তায় করেছেন জনাব কাজী মিজানুর রহমান, ভিবিসিএফ এর ভাইস প্রেসিডেন্ট। আর হ্যাঁ, পুরোটা সময়েই আপনাদের সাথে থাকবো আমি, জান্নাতুল ফেরদৌস নজুলা, ভিবিসিএফ এর কমিউনিকেশন সেক্রেটারি। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে পরিচিত হই আমাদের অন্যতম প্রধান অতিথি ডক্টর তাহজিবুল আনাম ভাইয়ের সাথে। আনাম ভাই তার নিজের পরিচয় দেওয়ার আগে আমি একটু বলতে চাই ওনার সম্পর্কে। আনাম ভাই এই অনুষ্ঠান আয়োজনে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বতোভাবে ভীষণ রকম সাহায্য করেছেন। এই অ্যাওয়ারনেস সেশনের পরিকল্পনা এবং গ্রন্থনায় মূল ভূমিকাও তিনিই রেখেছেন। চলুন পরিচিত হই। আনাম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নজরুলা, আসসালামু আলাইকুম সবাই, শুভ সন্ধ্যা। আজকে মেলবোর্নের ওয়েদার 20 ডিগ্রি, সো ইটস এ ওয়ার্ম ওয়েদার। অ্যান্ড সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আপনাদের কাছে এসেছি, আমার একটাই বক্তব্য, ইট ইজ আপ টু ইউ। 25শে জানুয়ারি 2020 ফার্স্ট অস্ট্রেলিয়ায় কেস ধরা পড়েছিল কোভিড ইন ভিক্টোরিয়াতে। এই আজ থেকে কতগুলো মাস হয়ে গেল, আমরা অনেকটা গৃহবন্দীর মতো হয়ে আছি, কারণ আমরা মনে করি আমাদের নিজেদেরকে একটা গ্লোবাল সিটিজেন। আমি লোকালি এখানে জেনারেল প্র্যাকটিশনার। আজকে আমাদের সাথে আমার কিছু বড় ভাই এবং ছোট ভাই আছেন। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আনাম ভাই। আমার ধারণা দর্শকদেরও খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। এখন আমরা পরিচিত হব ডক্টর একেএম শহীদুজ্জামান খান শান্ত ভাইয়ের সাথে। তিনি একজন জেনারেল প্র্যাকটিশনার তো বটেই, তার আরো একটি পরিচয়, তিনি বাংলাদেশ মেডিকেল সোসাইটি ভিক্টোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। চলুন পরিচিত হই। আসসালামু আলাইকুম শান্ত ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সব দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? এই সন্ধ্যায় আমরা আনাম যেটা বললো যে আমরা শীতের শেষে এবং বসন্তের আগমনের অপেক্ষায় আছি। আমি মেইনলি কাজ করতেছি টার্নেট ওয়েস্ট মেডিকেল সেন্টারে, টার্নেটে এবং ওয়েস্টার্ন সাইডে মেইনলি। এছাড়াও আমি একজন পরীক্ষা নিয়ে থাকি আর কি। তো থ্যাংকস ইউ ফর দ্যাট। আমরা পরবর্তীতে আরো কথা বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ শান্ত ভাই, খুব ভালো লাগলো পরিচিত হয়ে। দর্শক, চলুন এখন পরিচিত হব আমাদের আরো একজন বিশেষ অতিথি বক্তার সাথে। তিনি ডক্টর মোহাম্মদ আজিজ রহমান ভাই, ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি পাবলিক হেলথের একজন এক্সপার্ট স্পিকার। চলুন পরিচিত হই। আসসালামু আলাইকুম আজিজ ভাই। ওয়ালাইকুম সালাম নজরুলা, কেমন আছো তুমি? এই তো ভালো, খুব ভালো আপনাদেরকে পেয়ে। অনেক ধন্যবাদ। আসলে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি যে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, যেটা আসলে খুবই সময় উপযোগী, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি।
আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা ঠিক 8টার সময় আমাদের আরো একজন অতিথি বক্তা ক্রিস্টিনের সাথে পরিচিত হব। তিনি একটি নির্দিষ্ট সময় আমাদের সাথে থাকবেন। যাই হোক, আমাদের আজ অনেক অনেক প্রশ্ন আপনাদের কাছে, আমার ধারণা দর্শকরাও ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আপনাদের কাছ থেকে শোনার জন্য। কিন্তু সেই প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা শুনবো VBCF এর প্রেসিডেন্ট জনাব ইউসুফ আলীর উদ্বোধনী বক্তব্য। জনাব ইউসুফ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভিক্টোরিয়া যত বাংলাদেশি তথা সমস্ত অস্ট্রেলিয়া যত বাংলাদেশি ভাষাভাষী বাংলাদেশিরা আছেন এবং অন্যান্য দেশের বাংলা ভাষাভাষী সবাইকে VBCF এর পক্ষ থেকে এই ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এই COVID-19 ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রামে স্বাগতম। আমরা এই অস্ট্রেলিয়াতে কোভিডের কারণে আমরা আসলে সবাই গৃহবন্দী অবস্থায় আছি। ভিক্টোরিয়াতে স্পেশালি এটা 6 বারের মতো আমরা লকডাউনে আছি। তাই আজকে আমার কাছে মনে হয়েছে এবং VBCF এর সবাই মনে করেছে যে একটি ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার সময়ের প্রয়োজন। কারণ এই অ্যাওয়ারনেসটা এই জন্য জরুরি যে এই ভ্যাকসিনেশন নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কোথাও খুব দ্রুত গতিতে হচ্ছে, কোথাও খুব আস্তে আস্তে হচ্ছে। ভিক্টোরিয়াতে প্রথমে স্লো গতিতে হলেও এখন অনেক দ্রুত গতিতে হচ্ছে, স্পেশালি ভিক্টোরিয়াতে এবং অস্ট্রেলিয়াতে। তাই আজকে আমি ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে। এই জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের যেসব আমাদের বাংলা ভাষাভাষী ডাক্তাররা আমাদের ভিক্টোরিয়াতে যারা দেখি অনেক সুনামের সহিত কাজ করছে বাংলাদেশিদের এবং অন্যান্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। সে আমাদের এনাম ভাই, আমাদের ডাক্তার শহীদ ভাই এবং শহীদ ভাইয়ের আরেকটি পরিচয় আছে যিনি আমাদের ভিক্টোরিয়ান অ্যাসোসিয়েশন অফ ডাক্তার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদের ডাক্তার আজিজ রহমান ভাই, আজিজ ভাই উনি আমাদের VBCF এর প্রাক্তন সদস্য, আমাদের এজিএস ছিলেন এবং বর্তমানে উনি খুবই ভালো করতেছে ওনার পেশাগত, এবং উনি ফেডারেশন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আর আমাদের আরেকজন বিদেশি অতিথি আছেন, উনিও সময় মতো জয়েন করবে। তবে আমি আর কথা না বাড়িয়ে VBCF বরাবরই ভিক্টোরিয়ান বাংলাদেশিদের সাথে বিপদে আপদে সুসময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছে এবং এখন আমরা করতেছি। আমি শুধু সবার কাছে আরেকটা রিকোয়েস্ট করব যে আমরা সবাই এই লকডাউনের মধ্যে আছি, স্পেশালি আমাদের ওয়েস্টে আমাদের আলতাকুয়া কলেজের প্যারেন্টসরা, আমাদের আইকমের প্যারেন্টসরা, যদি আমরা টিয়ার 2-তে আছি, তারপরে তারা লকডাউনে আমরা কেউ কেউ আছি এবং কেউ কেউ জাস্ট লকডাউন শেষ করেছি। তারপরে আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা যদিও ইমেলে এবং ফেসবুকে আমাদের সবার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি আপনাদের কোনো কাজে আমরা আসতে পারি প্লিজ কোনো হেজিটেট না করে আমাদের সবাইকে যে কেউ ফোন দিবেন। ওই জায়গায় আমাদের সবার ফোন নাম্বার আছে। স্পেশালি কেউ যদি মনে করেন যে আমাকেও পার্সোনালি কারো দরকার পড়ে, যদি কোনো প্রয়োজনে আপনাদের সহযোগিতা করতে পারি, একজন VBCF এর প্রেসিডেন্ট হিসাবে এবং VBCF এর একজন ক্ষুদ্র মেম্বার হিসাবে নিজেকে ধন্য মনে করব। সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সবাইকে এই ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় প্রেসিডেন্ট ইউসুফ ভাই, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রশ্নমালায়। ডক্টর আনাম ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো কিসের তাড়নায় বা কি উদ্দেশ্যে আপনি আপনার বিশেষজ্ঞ বন্ধুদেরকে নিয়ে VBCF এর এই সেশনের মূল পরিকল্পনায় অংশ নিলেন? থ্যাংক ইউ নাজিলা। এগেইন আজ থেকে কিছুদিন আগে আমি মোর্শেদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। উনি আমাদের, আপনারা সবাই জানেন, উনি আমাদের বাংলা স্কুলের
মাননীয় প্রিন্সিপাল and very hard working person. তা আমি বলছিলাম যে মোর্শেদ ভাই আমাদের মনে হয় একটা বক্তব্য দেওয়া উচিত, একটা কমিউনিটি স্টেটমেন্ট কোনো প্রোগ্রামের মাধ্যমে, যে আমাদের কারেন্ট যে কোভিড চলছে এর পেছনে ভ্যাকসিন আপটেক অথবা ভ্যাকসিনেশনের ব্যাপারে। তো উনি বললেন ঠিক আছে। তো এটার ফলশ্রুতিতে 3টে কারণে, নাম্বার 1, আমরা এ ধরনের কোনো প্যান্ডেমিকে আমরা কোনোদিন দেখিনি। যে লাস্ট প্যান্ডেমিক মারা গিয়েছিল 64 মিলিয়ন পিপল, সেটা 1934-তে স্প্যানিশ ফ্লু। আমরা দেখেছি সার্স, আমরা দেখেছি মার্স, প্রাইমারিলি মিডল ইস্টে। কিন্তু দিস গ্লোবাল প্যান্ডেমিক যেটা শুরু হয়েছে প্রথমে আমি বলেছি জানুয়ারি মাসে ফার্স্ট কেস, এটা আনপ্রেসিডেন্টেড। এটার কোনো এখন পর্যন্ত কোনো কারেন্ট ট্রিটমেন্ট নেই, কোনো প্রিভেনশন নেই। একটাই প্রিভেনশন আর একটাই যেটাকে বলি আমরা ফাইট, ভ্যাকসিনেশন। আমাদের ভ্যাকসিনেশন ছাড়া আমরা দেখছি যে আমরা অলরেডি হারিয়েছি অলমোস্ট 820-50% ইন অস্ট্রেলিয়া। আমাদের এই ফোর্থ ভ্যারিয়েন্ট যেটা আমরা ডেল্টা ভ্যারিয়েন্ট দেখছি, এখানে প্রাইমারিলি আমরা দেখছি যে ইয়াং পপুলেশন এফেক্টেড। আমি একজন বাংলাদেশি, আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে যে সচেতনতা যেটা আসার উচিত আছে, যে যার আমি কথা বলেছি মোর্শেদ ভাইয়ের সাথে যে আমাদের কমিউনিটিকে যেতে হবে, আমাদের কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করতে হবে, বলতে হবে যে কেন আমরা ভ্যাকসিন নিচ্ছি। আমরা আছি সবার সাথে। আমার মনে হয় একটা হচ্ছে, আমি আবারও বলছি, ইটস আপ টু ইউ। 2 নম্বর হচ্ছে protect, vaccinate yourself and protect the family and protect the community. আর 3 নম্বর হচ্ছে, there is no other fight against this disease. There is no other fight. We're going to lose many more lives if we don't protect ourselves. Good thing is that we live in Australia. আমাদের abundance of vaccine আছে। ভ্যাকসিন বিষয়ে কথা বলবে কিছুক্ষণ পরেই আমার ছোট ভাই আজিজ। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের সঙ্গে কথা বলেন, আমাদেরকে জানান। আপনাদের কোনো অসুবিধা হলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব, কিন্তু সময় নষ্ট করার কোনো সময় নেই। আপনারা আসেন, আমরা আপনাদের কথা শুনবো। কোনো প্রয়োজন হলে আমাদের সঙ্গে বসেন, কিন্তু প্লিজ vaccinate. Thank you, Nozila. I'm very emotional. ধন্যবাদ আনন্দ ভাই, ভালো লাগলো জেনে। আসলেই এবারে প্লিজ বলবেন অস্ট্রেলিয়ায় প্রচলিত বিভিন্ন ভ্যাকসিন এবং এর ধরন নিয়ে একটু যদি আমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দেন। ধন্যবাদ। আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেওয়ার পরে মেলবোর্নে আমরা করেছি অ্যাস্ট্রাজেনিকা। এটা পারমিশন নেওয়া হয়েছে, যেটা ইনিশিয়েটিভ হয়েছে ইউকেতে আপনার। তো এখান থেকে এটাই হচ্ছে এখানে লোকালি প্রডিউস অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা অ্যাস্ট্রাজেনিকা, যেটা হচ্ছে আপনার ভেক্টর ভাইরাস। আর নতুন যে ভাইরাস যেটা ইউএসএ তে হয়েছে সেটা হচ্ছে হলো ফাইজার ভ্যাকসিন, এটাকে বলে এমআরএনএ ভাইরাস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম ওয়ার্ল্ডে এসছে। তো অনেকেই মনে করছে এটাই হচ্ছে হলো ভাইরাসের ভ্যাকসিনের নেক্সট জেনারেশন। সেকেন্ড যেটা করেছে মডার্না, সেটাও আমেরিকান। এখন পর্যন্ত WHO 5টা ভাইরাস অনুমোদন দিয়েছে, যেটা WHO স্ট্যান্ডার্ডে। চায়নাতে সাইনোভেক, and there is another one in China. তো আমরা বলতে পারি যে আমাদের অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত যেটা আছে অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার। আমরা বোধহয় সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা পেয়ে যাচ্ছি মডার্না। 25 মিলিয়ন ভ্যাকসিনস ইজ কামিং। ওটা হচ্ছে এমআরএনএ ভাইরাস, সিমিলার, একই রকম আপনাদের ফাইজারের মতোই, কিন্তু 25 মিলিয়নের মধ্যে হাফ অফ দ্য 25 মিলিয়ন আমরা এটা ইউজ করবো যারা কারেন্ট ভ্যাকসিন দেয়নি, আর বাকি হাফ 12.5 মিলিয়ন
খুব সম্ভব এটা ইউজ করা হবে বুস্টার ডোজের জন্য। Josila, back to you. Acha. Thank you, Anam Bhai. You have explained so nicely. Now we are going to watch a video message from Sarah Connolly, the Honorable Labour Member of Parliament for Thanet. VBCF's executive member, Nusrat Islam Borsha Apu, requested her to say something for our today's vaccination awareness session. Let's watch the video. Everyone, I'm Sarah Connolly. I'm a member of the Premier Daniel Andrews State Government and I'm your local member for Thanet. Thank you for joining us today to have this conversation about why it's really important to get vaccinated against the coronavirus. The past 12 months have been really difficult on our local families, and indeed this latest Delta outbreak and lockdown has hit home and hit hard for many families again in Wyndham. To everyone who's gone and gotten tested and has had to isolate or maybe in quarantine right now at home, I just want to say to you, thank you for keeping our community safe. Thank you for doing the right thing. And thank you for, most importantly, keeping Victoria safe. Just recently, as of yesterday, I popped down and I got my first dose of AstraZeneca here in this arm. And I did that for many reasons: to get our community up and going again, to stop lockdowns, to get on with my life. But the most important reason I decided to go and get the AstraZeneca vaccine was that if my children ended up getting sick from coronavirus, I wanted to be able to look after them. I wanted to be safe from catching the virus, and I wanted to be by the bedside of my children when they would need me most. It's something that I would encourage all families to think about. Our kids need us, and they need us to be fighting fit to look after them if maybe they aren't. I hope that you have found the information at this session really valuable today. If you do have any further questions about the vaccine or maybe where you can go and get vaccinated, there's a lot of places that you can go at the moment. Please don't hesitate to reach out to my office, give me a call or give me an email. I am here to help. I am here to get our community through this pandemic, and I am here to encourage you to go ahead and make that appointment and get vaccinated. Thanks so much to our Honorable MP Sarah Connolly for her valuable message and time for the community. Thanks once again, dear Boshapu, for contacting her and organizing this. Hello viewers, I think you are enjoying the session with us. Please leave your comments if you would like to know anything about vaccination. Our guest speaker would be delighted to answer if we have enough time today. Now I would like to request Christine Farlazo, the project manager of Vaccine Preventable Solutions from Northwestern Melbourne Primary Health Network, to join us. Hello Christine, welcome to this vaccine awareness program. How are you today? Hello everyone, I'm very well, thank you, and I'm very excited to have been invited to this session today. Oh, great to know hear from you. Now, could you please introduce yourself a little bit for our audience? Well, for many years, I worked as a nurse and a midwife in hospitals and in the community, but nowadays I work at Northwestern Melbourne Primary Health Network, and I probably spend a lot of time now at a desk or in meetings or at a computer. The focus of my work is COVID-19 and the vaccination rollout. So there's much work to be done. As we know, COVID-19 has affected a lot of people, and particularly in the area where I work in the northwestern suburbs. Thank you, Christine. Great to hear about yourself. I would like to know something from you know probably. At first, please let us know something about the government's vaccination rollout plan for next 3 to 4 months. Okay, so when the Australian government and the Victorian and all the state governments are working really hard to try and suppress this COVID-19 virus and to keep our community safe. So we're really lucky in Australia that we have safe and effective vaccines that we can use to help that. Now, the vaccine is free to all people that are eligible.
So when we first got the vaccines in Australia, the government just started very slowly. We focused on vaccinating people that were very vulnerable and some particular healthcare workers. And it started in a small way. So as we started to get more vaccine, different groups became eligible to receive it. The vaccination rollout also just started in some doctors, some clinics in the community, and also in some what we call hubs or hospital hubs or big clinics around the country being able to administer the vaccine. So now here we are in August. We've got 2 types of vaccines, and we are expecting the third one in September. And we also think that what will be happening, or we know that more age groups will start to become eligible to get the vaccine. And hopefully by October, we should have everyone who's aged 16 and over eligible to receive a vaccine. So the government's also increasing the number of places we can go and get a vaccination. So already some local pharmacies have just come on board. And even this week, we've started a drive-through clinic has commenced. But through from October to December, there will be so many more places where you should be able to go and get the vaccine. So there will be more doctors' clinics in the community that will have the vaccine, and there'll probably be some more. There'll be some mobile clinics and maybe some pop-up clinics. So right now in Victoria, we've got nearly 4 million doses that have been given to the people of Victoria, and that's about 25% of our eligible population are fully vaccinated. What the government really hopes is that 70% of eligible Australians will be vaccinated by November and 80% by December. So I really hope that you can help us achieve this goal. Thank you, Christine. Thanks for explaining in such a beautiful way. I believe our audience has received a very clear idea now. Christine, some of us have some confusions about Victorian vaccination process. Suppose sometimes we are confused about where we can go to get a vaccine and what type of vaccine is available for which age group of people, like this. Can you please give us a better idea about this for our audience? Yes, it is very confusing at times. That's because we have our Australian government has some directives, but also the different state governments have different directives, and sometimes they can be a little different. So let's think. In Victoria right now, the places that you can go to get a vaccine are your local doctor or your general practitioner. The Victorian government has lots of what we call mass vaccination or hospital hubs. Some community health services also have the vaccine, and some pharmacies now have some vaccines. So that's how it is now. But as I said, there will be more places that will be coming on in the next few months where you'll be able to go. Now, who's eligible to have a vaccine? Let's start with something really simple. Everyone right now over the age of 40 can get a vaccination right now. However, the vaccination is also available to people that are younger than 40 if they are in some specific categories and in some circumstances. So, some specific workers are eligible if they're younger than 40, but also some people that might have specific health conditions, people who have a disability, and also more recently we've announced women who are pregnant are eligible to get the vaccine. So a specialist advisory group, which people talk about, called a TAGI, they're the people that have all the wonderful knowledge, and they advise what might be the best vaccine match for different ages. So they've told us that Pfizer is probably preferred for people who are between 16 and 59 years of age.
and AstraZeneca is best matched for those that are older than 60. But I want to say the best vaccine is the one that you can get today. So we know that both vaccines are very effective and very safe. And just this week, the Victorian Premier, Daniel Andrews, he's announced that the AstraZeneca vaccination will be available in all those hospital or clinic hubs for anyone who's 18 years and older. So it is a bit confusing, but hopefully there is some very good places where you can get information if you need to know more about whether you are eligible. Okay, thank you, Christine. You have explained again very nicely. I think everyone understood very well. Anand Bhai, now I am coming to you. Just I'm asking you, if you have any question from Christine, you can get the good answer. You wanted to look like this, just carry on, please. Anand Bhai. First, good evening, Christine, and thank you very much for your time to join us in this great effort. The first thing is that your organization is the powerhouse in delivering the public health and the health network health to the local community, just like with any other PHN. Now, my first thing I'd like to ask you, is there any specific need in the community which in your area you are working, such as we know that you are working with at the moment with COVID-19 crisis. Besides that, your PHN is also delivering health in all other fields. So I'd just like to ask you, what are the other help that our community can expect from the primary health network with them? Thank you very much. That's all right. So yes, so our role in the primary health network is really to support and to connect all the different parts of the health system, so that the community gets good care when they need it and where they need it. So we work with doctors, GPs like yourself in the community, nurses. We work with community health services. We work with pharmacists, hospitals. We've been doing a lot of work in aged care facilities, and we work with lots of different providers who can all contribute to the health and well-being of our community, and that sometimes means local government, state government, and the Commonwealth government. In the Northwest, we have such diverse and rich communities from all cultures from all over the world. So we also have a very big focus on ensuring that our multicultural communities can understand and can access the health system, and also that we also work so that our health system can also provide appropriate cultural care to all our different communities. Thank you, Christine. And we continue to provide the community support program and the health services through the organization. And thank you very much. Now, I'm going to ask you another questions about, we know all about this COVID-19. It affected our whole economy and community. Is there any community program you are at the moment assessing regarding the mental health in particularly our multicultural society? As you know that there is a different needs in different kind of mental health support in our community. And this COVID-19 affected us both socially, family isolation, economic, mental support. Is there any program from our community members can get access to you? And what are the things you are implementing? Thank you. Okay. Now, not my area that I work in the most, but yes, this has been a very big
effect from COVID-19, and very much in our communities. So we do have mental health programs that we work with different partners, lots of community health services. We have a program that's called Head to Health, so that can provide mental health and support. Now, I don't know the exact way that you can get to that, but I can find that one out. But we work with a lot of our community partners, our health services that can help provide that specialist mental health support as well. Thank you, Christine. And I just wanted to just elaborate one thing. Care and Mind, it is one kind of mental health program which initiated after the COVID-19 started. It is primarily for our community members who they are not able to go and see their psychologist or counseling, and it is a great program which covers there is no extra gap payments. Thank you. Back to you, Nozila. Thank you. Thank you for reminding me. Of course, Care in Mind. I've forgotten about it. Nice conversation. It was great. Dr. Shanto Bhai and Dr. Aziz Bhai, if you want to ask something, you can ask to Christine, or we can carry on. I think Christine has explained very well regarding the support that our communities can expect from PHN. So I guess that's really good. The important message is regarding the vaccination, and that is all of our aim today, to improve this awareness so that people can get vaccinated. And Christine has already explained this thing about the eligibility criteria, about the confusion, and there are different resources that people can access so that they can get vaccinated. So our common goal, common message today is to get vaccinated. And I guess Christine has reiterated that message very well. Thanks, Christine. Okay, thanks to all of you. Now I want to share a very exciting news with our viewers in front of Christine. Northwestern Melbourne Primary Health Network has created an effective promotion for vaccination in 20 different languages. Christine announced that VBCF is also going to get the opportunity to be included in that promotion. That video will be in Bangla for our community. It's really great news for us. Thanks so much, Christine. So also thanks for coming and giving us your valuable time, even on weekend. Please say something for our community just before leaving us tonight, if you want to say something. Well, I do. I'd like to say that next Saturday, I'm getting my second dose of AstraZeneca, so I'm excited about that. I'd also like to tell you that I'm from a very large family. I'm the youngest of 7. And I have brothers and sisters who are in their 60s and 70s, and I am very relieved and comforted because they have all been vaccinated. So to protect yourself, to protect your family and your loved ones, to protect your community, I really would encourage you to get vaccinated if you can. And this is so that life will be better for everyone. So thank you very much for having me here this evening. It's been a very special thing for me. Thank you. Christine, thank you once again on behalf of our viewers as well as VBCF. We must appreciate your dedication for the community work. We are really feeling glad to have you among us tonight. Wishing you all the very best, always. Thank you, Christine. Thank you. হ্যালো অডিয়েন্স, প্রিয় দর্শক, আবারও ফিরছি বাংলায়, যাচ্ছি ডক্টর আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই, আমরা জানি আপনি ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আপনি কি আমাদেরকে বুঝিয়ে বলবেন করোনা ভাইরাস কিভাবে শরীরে অ্যাটাক করে এবং কিভাবে ভ্যাকসিন শরীরের ভাইরাসের বিরুদ্ধে কাজ করে? অনেক ধন্যবাদ মজুমা। আমার কাছে মনে হয় যে আসলে বিষয়টা একটু জটিল, একটু সায়েন্টিফিক বিষয়। তো আমার কাছে মনে হলো যে এই জিনিসটাকে যদি আমি একটু সহজভাবে প্রেজেন্টেশনে দেখাতে পারি, তাহলে হয়তো আমাদের আজকে দর্শকদের জন্য সুবিধা হবে। তো আমি একটু তোমার অনুমতি নিয়ে আমি একটা প্রেজেন্টেশন শেয়ার করতে চাচ্ছি।
দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি পাবলিক হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি এবং অ্যাসোসিয়েট ডিন রিসার্চ হিসেবে কাজ করছি ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে। তো মেলবোর্নের সিচুয়েশন আমরা কে না জানি যে আমাদের শুরু হলো এটা 6th লকডাউন এবং সেই 7 দিনের লকডাউন এক্সটেন্ড হলো আরো 7 দিন। আমরা জানি না যে এটাকে আরো এক্সটেন্ড হবে কিনা, এবং আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আমরা সেই স্বাধীনতা ফেরত পাবো। কিন্তু এই স্বাধীনতা ফেরত না পেলেও এই লকডাউনের মধ্যে কিন্তু 5টি কারণ আছে, আপনারা সবাই জানেন এটা। সেই 5টি কারণের মধ্যে একটি কারণ যদি আমি বলি, যেটা আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে আপনি বাসা থেকে বের হতে পারবেন ভ্যাকসিন নেবার জন্য। এবং এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু আমরা যে পাবলিক হেলথে কাজ করি, সেই পাবলিক হেলথের মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় একটা ব্লেসিং আমি বলবো এই ভ্যাকসিনের আবিষ্কার। তো আমি প্রথমে যেটা বলেছি যে জিনিসটা একটু জটিল, তা আমি একটু চেষ্টা করব আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে একটু তুলে ধরার জন্য আসলে কি ঘটে আমাদের শরীরে। আমরা সবাই জানি যে এই করোনা ভাইরাস একটা ভাইরাস, আপনারা সবাই জানেন। তো এই ভাইরাসটা যখন আমাদের শরীরের মধ্যে আক্রান্ত করে, সেটা কি ঘটনাটা ঘটে শরীরের ভিতরে। ধরুন সেই করোনা ভাইরাসটা যে কোনো উপায়ে আমাদের শরীরে আসলো। আমরা জানি যে করোনা ভাইরাসটা আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে ঢুকলো। তো ঢুকার পরে যেটা হয়, আমি যদি খুব সহজভাবে বলি, আমাদের শরীরে যে কোষ আছে, যে সেল আছে, সেই সেলের ভিতরে সেই ভাইরাসটা প্রথমে ঢুকে যায়। আপনারা প্রথম ছবিতে 1 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শরীরে একটা সেল। সেই সেলের মধ্যে সেই ভাইরাসটা ঢুকার চেষ্টা করে। আমি আর কোনো জটিলতায় না যাচ্ছি। তো সেই ভাইরাসটা আমাদের সেলের ভিতরে যখন ঢুকে যায়, তখন সেই ভাইরাসটা সেখানে ভেঙে, আপনারা দেখেন এর পরের ছবিতে, তার ভিতরে অনেক কিছু জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, প্রোটিন থাকে, সেগুলো তারা রিলিজ করে সেই সেলের মধ্যে। তারপরে যেটা হয়, আমি খুব স্কিপ করে যদি যাই, তাহলে সহজভাবে বলতে হয় যে একটা ভাইরাস থেকে তারপরে ভাইরাসের বংশ বিস্তার হতে থাকে একটা সেলের ভিতরে। এবং এই যে যখন বংশ বিস্তার হয়, তখন কিন্তু এই একটা ভাইরাস থেকে আমার সেলের ভিতরে, একটা সেলের ভিতর থেকে অনেকগুলো ভাইরাসের তৈরি হয়। এবং যখন এই ভাইরাস তৈরি হয়, তখনই কিন্তু আমার শরীরের মধ্যে সিমটমগুলো শুরু হয়ে যায়। আমাদের শরীরে যখন সিমটম শুরু হয়, আমাদের শরীরে একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম আছে। সেই ডিফেন্স মেকানিজমে চেষ্টা করে যে এই ভাইরাসে আমাদের শরীরে এখন আক্রান্ত হয়েছে, এটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তো সেই প্রোটেক্ট করার জন্য আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজমে অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে আমরা বলি আমাদের শরীরে এখন ডিফেন্স তৈরি হয়েছে অথবা ইমিউনিটি তৈরি হয়েছে। সেই অ্যান্টিবডিটা আবার এক একটা ভাইরাসের জন্য এক এক রকম। এমন না যে একই ভাইরাসের জন্য একটা অ্যান্টিবডি হবে এবং সেই অ্যান্টিবডি সব ভাইরাসের জন্য কাজ করবে। আপনি এখানে যদি ছবিতে দেখেন, একটু সহজভাবে যদি বলি, এই যে মিজেল ভাইরাসের মধ্যে দেখেন যে ট্রায়াঙ্গেল শেপের যে জিনিসগুলো আছে, সেটাকে ম্যাচ করার মতো কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। আবার চিকেন পক্সের ক্ষেত্রে যেরকম একটা স্কোয়ার শেপের আছে, সেরকম কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে যেরকম ভাইরাস আমার শরীরে ঢুকবে, সেটাকে প্রতিহত করার জন্য আমাদের শরীরে স্পেসিফিক একটা অ্যান্টিবডি তৈরি হয়। যখন শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায় একটা ভাইরাসের এগেইনস্টে, তখন ধীরে ধীরে আমাদের সিমটমগুলো কমতে থাকে। এবং যদি অ্যান্টিবডির ক্ষমতা সেরকম বেশি থাকে, তাহলে হয়তো আমরা তখন সুস্থ হয়ে যাই। তারপরে কি ঘটে? ধরুন আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, আমার শরীর এখন চিনতে পারছে যে এই ভাইরাসটা আমার শরীরে ঢুকেছে। তখন শরীরের মধ্যে একটা মেমোরি সেল থাকে। আমরা চেষ্টা করি মনে রাখার জন্য, আমাদের সেলের মধ্যে এরকম একটা জিনিস ঘটে, আমরা মনে রাখতে পারি, আমাদের শরীর মনে রাখতে পারে এই ভাইরাসটা আমার শরীরে ঢুকেছিল। এর পরের বার যখন ভাইরাসটা ঢোকার চেষ্টা করবে বা ঢুকবে আমাদের শরীরে, তখন বডির ন্যাচারাল ডিফেন্স মেকানিজমে চেষ্টা করবে সেই ভাইরাসটা প্রতিহত করার জন্য। এটাই হচ্ছে আমাদের শরীরের ন্যাচারাল ডিফেন্স মেকানিজম। এখন আমরা আজকের অনুষ্ঠানে যে কথাটা বলছি, যে ভ্যাকসিন, অনেকের মধ্যে প্রশ্ন যে আসলে ভ্যাকসিন জিনিসটা তাহলে কি, এটা কোথা থেকে আসছে। ওই যে আমি বলছিলাম যে একটা ভাইরাস, সে ভাইরাস যখন সেলের মধ্যে ঢুকবে, অ্যান্টিবডি তৈরি হবে, আমরা বাইরে থেকে সেই অ্যান্টিবডিটা আমাদের শরীরের মধ্যে ঢুকানোর চেষ্টা করি ভ্যাকসিনের মাধ্যমে। কিভাবে করি? এই যে ভ্যাকসিন, আমি যদি এখানে যদি আপনারা গ্রিন কালারের ছবিটা দেখেন, এটা হচ্ছে একটা ভাইরাস।
সেই ভাইরাসের একটা অংশকে দেখতে পাচ্ছেন আপনারা, এরকম একটা অংশকে নিয়ে অথবা সেই ভাইরাসটাকে যদি আমরা দুর্বল করে দিই, দুর্বল করে তার সাথে কিছু কেমিক্যাল মিক্স করে আমরা একটা ভ্যাকসিন তৈরি করি। খুব সহজ বাংলা ভাষায় বললাম আমি। তার মানে হচ্ছে ভ্যাকসিনের মধ্যে সেই ভাইরাসের একটা অংশ কিন্তু থাকতেই হবে। তার মানে করোনা ভাইরাসের ভ্যাকসিনের মধ্যেও করোনা ভাইরাসের একটা অংশ কিন্তু থাকতে হবে, কারণ সেটা দিয়েই আমি অ্যান্টিবডি তৈরি করব। এরপরে কি হয়, কিভাবে ভ্যাকসিনটা কাজ করে? আপনারা জানেন যে সেই ভ্যাকসিনটা আমরা আজকে অনেক ধরনের ভ্যাকসিন নিয়ে কথা বলবো, আনাম ভাই অলরেডি বলেছেন, আরো আমরা কথা বলবো। তো সেই ভ্যাকসিনটাকে কি করা হয়, সেই ভ্যাকসিনটাকে ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পরে যেটা হয় যে ওই ভ্যাকসিনের মধ্যে যে ভাইরাসের অংশটি আছে সেটার এগেইনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে যখন আমাদের শরীরে থাকে তখন এরপরে ওই ভাইরাস আমাদের শরীরে ঢুকলেও আমাদের শরীরে অসুস্থ হয় না। তার মানে হচ্ছে ভাইরাসটা ঢুকলেই সঙ্গে সঙ্গে সেই আমাদের যে শরীরে অ্যান্টিবডিটা ছিল, ভ্যাকসিনের মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা ভাইরাসটাকে নিউট্রালাইজ করে ফেলে। এটা হচ্ছে খুব সহজ ভাষা আমি বললাম যে ভ্যাকসিনটা আসলে কিভাবে কাজ করে। এখন আসলে কোভিডের জন্য আমরা যে ভ্যাকসিনের বিভিন্ন রকম কথাবার্তা বলছি, তাহলে কোভিডের ক্ষেত্রে কি হয়? ঠিক একইভাবে যে কথাটা বললাম, ভ্যাকসিনের উদ্দেশ্যটাই হচ্ছে আমার শরীরের মধ্যে ইমিউনিটি বা ডিফেন্স সিস্টেমটা ক্রিয়েট করা। কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটে। আপনি যেই ভ্যাকসিনই নিন, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনই নিন অথবা ফাইজার ভ্যাকসিন যেটাই নিন আপনি, সেটার মাধ্যমে আপনার শরীরের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হবে অথবা বডি একটা ডিফেন্স মেকানিজম তৈরি হবে। তাহলে সেটা তৈরি হলে কি হবে? আনাম ভাই কিন্তু প্রথমে বলছিলেন সেই ভ্যাকসিনটা নিলে আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনি হসপিটালে ভর্তি হয়ে সেই গুরুতর অসুস্থ হওয়া থেকে অথবা মৃত্যুর হাত থেকে এই কোভিডের কারণে বাঁচার সম্ভাবনা আপনার অনেক 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 বেড়ে যাবে। তার মানে হচ্ছে সেই ভ্যাকসিনটা নেওয়ার ফলে আপনি কিন্তু আপনার রিস্কটা অনেক কমিয়ে ফেলছেন। এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে যে গবেষণাতে এখন পর্যন্ত যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, যতগুলো পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, আইসিইউতে গিয়েছে অথবা মারা গিয়েছে, তারা কিন্তু কেউই দুটো ডোজ ভ্যাকসিন নিয়েছে এরকম কিন্তু ইতিহাস এখন পর্যন্ত আমরা পাইনি। তার মানে হচ্ছে 2 ডোজ ভ্যাকসিন যারা নিচ্ছে, যে কোনো ভ্যাকসিনই নেই, অ্যাস্ট্রাজেনেকা নেই অথবা ফাইজার নেই, তাদের মধ্যে কিন্তু হাসপাতালে গুরুতর অসুস্থ হওয়া অথবা মৃত্যুর হাত থেকে বাঁচার সম্ভাবনা কিন্তু প্রমাণিত। এবং এই ভ্যাকসিন নেওয়ার ফলে শুধুমাত্র কিন্তু আপনার উপকার হচ্ছে না, গবেষণায় দেখা গিয়েছে যে আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে এবং সেই সাথে আপনার কমিউনিটিকেও প্রোটেক্ট করতে পারবেন। কারণ হচ্ছে এভিডেন্স বলছে যে আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা নেওয়ার ফলে আপনি ভাইরাসের স্প্রেডটাকেও কমিয়ে ফেলবেন। তার মানে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার ফলে আপনি নিজেকেও প্রোটেক্ট করছেন, আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করছেন, আপনার প্রিয়জনকে প্রোটেক্ট করছেন, সেই সাথে আপনার কমিউনিটিকে প্রোটেক্ট করছেন। তাহলে আমার মেইন যে কথা, আমাদের আজকে সবারই যে মেইন মেসেজ, সেটা হচ্ছে আপনাকে ভ্যাকসিন নিতে হবে, যত দ্রুত সম্ভব নেওয়া উচিত। এবং আমি 2 ডোজ ভ্যাকসিন নিয়েছি, এবং আপনারা জানেন ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন। আমিও ডিজিটাল সার্টিফিকেট পেয়েছি, এবং এই আপনারা জানেন সবাই যে ভ্যাকসিন নেওয়ার পরে, এই ডিজিটাল সার্টিফিকেট হওয়ার পরে ভ্যাকসিন পাসপোর্টের কথা শুনছেন। আমরা কে না চাই, আমি নিশ্চিত আমরা বিভিন্ন জায়গায় যেতে চাই, আমরা স্বাধীনতা ফেরত পেতে চাই, কিন্তু আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমরা এই এয়ারপোর্টে যাওয়ার জন্য সবাই ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছি। যদি ভ্যাকসিন আমরা নিতে পারি, 2 ডোজ ভ্যাকসিন নিতে পারি, তাহলে কিন্তু এখানে যাওয়ার সুযোগটা আপনাদের বেড়ে যাবে। অনেক ধন্যবাদ। বাহ, বেশ ডিটেইলে জানলাম আজিজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যাচ্ছি ডক্টর শহীদুজ্জামান শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, আপনি কি আমাদেরকে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে একটু ব্রিফ একটা আইডিয়া দিবেন? আজকাল খুব শুনছি এর ভয়াবহতা সম্পর্কে, দেখছিও। আচ্ছা, ভ্যাকসিনেশন আমাদেরকে কতখানি প্রোটেক্ট করতে পারবে এই নতুন নতুন ভ্যারিয়েন্ট গুলোর থেকে, এটাও যদি একটু বলেন।
মাধ্যমে চেষ্টা করবো একটু বোঝানোর জন্য। তো এখন পর্যন্ত যতগুলা মানে করোনা কোভিড-19 যতগুলো স্ট্রেইন আসছে বলি আমরা, তার মধ্যে ডেল্টাটাকে বলা হচ্ছে যে সবচেয়ে মারাত্মক। এটা প্রথমে মনে হয় পাওয়া যায় ইন্ডিয়ার মহারাষ্ট্রতে প্রায় অক্টোবর 2020-তে। তখন এটা খুব মানে কোয়াইট নীরব অবস্থা ছিল। সেই সময় ইন্ডিয়াতে সবচেয়ে বেশি স্ট্রংলি ছিল আলফা ভেরিয়েন্ট বলে যেটা যাকে বলে আমরা আর কি। তখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে পার ডেতে অ্যাবাউট 48,000 to 80,000 পিপুল ইনফেক্টেড হতো। কিন্তু এটা চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হয়ে দেখা গেল যে এই বছরের এপ্রিল মের দিকে সেটা ওই আলফা ভ্যারিয়েন্টটাকে রিপ্লেস করে ওই ডেল্টা ভ্যারিয়েন্টটা চলে আসলো, এবং তখন এই ইনফেক্টিভিটি বেড়ে গেল প্রায় পার ডেতে প্রায় 400,000 মতো। সো বোঝা যাচ্ছে যে এটা কতটা স্ট্রংলি এটা আসতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি ছড়ায়, এটা অনেক আগের গুলোর মতো না, খুব তাড়াতাড়ি ছড়ায়। এবং যেটা হলো যে এটা আমাদের মিউটেশন করে এটা লাংসের মধ্যে চলে যায় এবং লাংসটাকে আমাদেরকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে, যে ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম মৃত্যুর পিছনে দেখা যাচ্ছে যে তারা লাংটা মোটামুটি কাজ করতো না এবং আইসিইউতে তাদেরকে ভেন্টিলেশন দেওয়া হচ্ছে, হাই অক্সিজেন স্যাচুরেশন দেওয়া হচ্ছে, এবং মানুষের মৃত্যু হয়েছে যার জন্য। এবং এটা খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে এটা একটু চেঞ্জ হয়ে ইয়াং জেনারেশন যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে ছড়াচ্ছে। আর মোটামুটি এখন এই ডেল্টা ভ্যারিয়েন্টটা পৃথিবীর প্রায় 98 থেকে 100 কান্ট্রির মধ্যে অলরেডি ছড়াই গেছে এবং খুব মারাত্মকভাবে ছড়াচ্ছে। আর একটা স্টাডিতে দেখা গেছে স্কটল্যান্ডে যে ওখানে হসপিটাল অ্যাডমিশন বেড়ে গেছে যারা এই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য, এবং যে সমস্ত লোকদের ভ্যাকসিন করা নাই তারাই বেশি ইনফেক্টেড হচ্ছে। কিন্তু এই যদি এখন পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট পিছনে বিরুদ্ধে আমরা যে ভ্যাকসিনগুলো বর্তমানে যেগুলো কাজ করতেছে, যেমন অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার যেটাই বলি, এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে যে এটা পুরোপুরি না কাজ করলে আমাদেরকে অনেকভাবে হেল্প করে, এবং এটা আমাদের যেমন হসপিটাল অ্যাডমিশনগুলোকে প্রিভেন্ট করে, ডেটটাকে পিছায় দেয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে ভ্যাকসিনটা অবশ্যই ইম্পর্টেন্ট। হয়তো আমাদের যে নতুন ভ্যারিয়েন্ট, নতুন ভাইরাস আমাদের আরো কাজ করতে হচ্ছে এবং কাজ করতেছে, আমাদের রেসপেক্টেড সায়েন্টিস্ট কাজ করে যাচ্ছে, এবং হয়তো আমরা ফিউচারে আরো এটা থেকে ভালোই পাবো। যে আমাদের এখন যে বর্তমান ভ্যাকসিনটা আমরা দিচ্ছি, এটাতে আবার কি কোনো বুস্টার ডোজ লাগবে নাকি জাস্ট হয়তো ফ্লু ভ্যাকসিনের মতো ইয়ারলি আসবে, সেটা রিসার্চ হচ্ছে। কিন্তু ভ্যাকসিনটা আমাদেরকে এখন এই ডেল্টা ভ্যারিয়েন্টকে যদি আমরা প্রয়োগ করি দেই, তাহলে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে আমাদের হসপিটাল অ্যাডমিশনটা কমায় দিচ্ছে, ডেথটা কমায় দিচ্ছে। সুতরাং যেভাবেই বলি আমরা, উই নিড আ ভ্যাকসিনেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্ত ভাই, খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। এখন প্রশ্নোত্তর পর্বের ছোট্ট এক বিরতি হিসেবে শুনবো WRBS এর প্রিন্সিপাল জনাব মোর্শেদ কামাল ভাইয়ের ছোট্ট একটি বক্তব্য। জনাব মোর্শেদ কামাল ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ নজরুল্লাহ। আসলে আমার বক্তব্য এখানে তেমন কিছু নাই, আমি শুনতেছি সবার মতন। এখানে আমাদের সদ্য ডাক্তার ভাইরা আছেন, কালাম ভাই, শান্ত ভাই, আজিজ ভাই এবং ক্রিস্টিন, সবার থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন এবং ভ্যাকসিনের প্রয়োজনীয়তা জানতে পারছেন। আমি নিজেও ভ্যাকসিন অলরেডি নিয়ে নিয়েছি, 2 ডোজ আমার কমপ্লিট। তা আমি আশা করব যারা আজকে আপনার অনুষ্ঠানটা দেখছেন সবাই আজকে পরেই সিদ্ধান্ত নেবেন ইমিডিয়েটলি সবাই যাতে ভ্যাকসিন দিয়ে ফেলেন। ভ্যাকসিন নিজে দেন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং সমগ্র দেশবাসী অর্থাৎ সবাইকে সুস্থ মানে আপনাকে বাঁচতে সহযোগিতা করুন। আর আরেকটা কথা বলতে চাই, যত তাড়াতাড়ি আমরা যদি ভ্যাকসিন দিতে পারবো সবাই, আমরা তত তাড়াতাড়ি মুক্ত হতে পারবো। সো আমি আবারও সবাইকে আবেদন করছি, আপনারা সবাই দ্রুত ভ্যাকসিন দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোর্শেদ ভাই। আমি আবারও ফিরছি আমাদের জিজ্ঞাসায়, যাচ্ছি আনাম ভাইয়ের কাছে। আনাম ভাই, এই যে করোনার ভ্যাকসিন বেশ দ্রুতই আবিষ্কৃত হয়ে গেল, এটি কি সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে সবার জন্য? যদি বলেন আনাম ভাই। থ্যাংক ইউ নজরুল্লাহ। এই কোভিড ভ্যাকসিন প্রথম শুরু হয়েছে, এটাকে বলে এসিটি কোলাবোরেশন বিটুইন এটাকে বলছে G20 নেশন।
ওটার তখনকার চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আল জাগান। উনি ফার্স্ট ইনিশিয়েটিভ নেন যে একদম ফান্ডটা রেজ করে, কারণ আমরা জানি যে একটা ভ্যাকসিন আসতে সময় লাগে মিনিমাম, যে কোনো নতুন ভ্যাকসিন করতে সময় লাগে অলমোস্ট 5 থেকে 10 বছর। তো উনি ফার্স্ট ইনিশিয়েটিভ নেন, তারপরে সেই তার প্রোগ্রামটাকে WHO এন্ডোর্স করে। এটা এমন একটা জিনিস, এই COVID-19 এর ভ্যাকসিন, যে এখানে সমস্ত আমাদের যে গ্লোবালি যতগুলো রিচ কান্ট্রি আছে তারা ফান্ড দিয়েছে, বিজনেসম্যানরা এসেছে, গ্লোবাল অর্গানাইজেশনরা এসে গেছে, সায়েন্টিস্টরা এসে গেছে। শুধুমাত্র একটা না, শুধুমাত্র বলতে গেলে আমেরিকা, ইউকে, ইউরোপ, 3টি জায়গায় একসাথে গোটা 6টা স্টেজে ভ্যাকসিন এটা শুরু হয়েছে। এন্ড এটা এমন একটা জিনিস এফোর্ট, এন্ড এটা এমন ভাবে ফেজ পাস করেছে এরা, যেটার যে ভ্যাকসিনের যে এফেক্টিভনেস, ইট ইজ গ্যারান্টেড। এবং এই ফেজটা ফেজ 1 থেকে এসছে, ফেজ 2 এন্ড ফেজ 3 ফাইনালি। এন্ড এই ফার্স্ট আমরা জানি যে ফার্স্ট ভ্যাকসিন এটা শুরু হয়েছে এটা আমেরিকাতে, এন্ড দিস কোম্পানি। তো আমার একটা কথা বলতে হয় যে এই গ্লোবাল ক্রাইসিসে we are all united, and we see that this pandemic is spreaded so rapidly, and unity is the only key to fight against this disease. তো আমি মোর্শেদ ভাইয়ের কথা বলতে যাচ্ছি, আজকে যদি কারো, আপনারা যে যেখানে আছেন, Christine said earlier, the vaccine is for you. There are vaccine. আপনি দেখেন অন্য কোনো দেশ, আমাদের সাউথ ইস্ট এশিয়াতে মানুষ, আমি গতকালকে পড়লাম এক জায়গায় একজন ভদ্রলোক আমাদের বাংলাদেশে 5 দিন ধরে ঘুরছে একটা ভ্যাকসিনের জন্য। এটা তো নতুন কোনো সম্ভব নয়, কিন্তু আমাদের এখানে আছে ভ্যাকসিন সেফ। আমি নিয়েছি অ্যাস্ট্রাজেনিকা, আমার 2টো হয়েছে, এন্ড আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। আপনার যে যেখানে আসবেন, আপনার কাছে আসেন, কথা বলেন, ভ্যাকসিন আপনার নেন, আপনি protect yourself, protect the family, and it is all up to you. Thank you, Nazila. থ্যাংক ইউ আনাম ভাই। আসলে এই প্রশ্নটা যে শুধু আমার ছিল তা না, আমার ধারণা অনেকের মনে এই প্রশ্নটা ছিল, ঘুরছে অনেকদিন ধরেই। আপনার কাছে আরো একটি প্রশ্ন, যদি বুঝিয়ে বলেন, সব বয়সে কি ভ্যাকসিনের প্রয়োগ সম্ভব? সে ফর এক্সাম্পল টিনেজ অর লাইক দিস। Thank you, Nazila. Last development of vaccine যেটা হয়েছে, Australia, Canada, and US, these 3 countries are now going into pilot program involving 6,000 patient, 6 মাস থেকে up to the 6 বছর, এই বছরটা। এবং এটা খুব সম্ভব, we are expecting that very soon আপনার Pfizer mRNA virus is going to be approved. It's on the trial now. যেটা হয়েছে অলরেডি যেটা Australian Vaccine Endorsement and Advisory Council, তারা বলেছে যে অস্ট্রেলিয়ায় 12 বছরের পর থেকে 16 বছর পর্যন্ত সবাইকে ভ্যাকসিন তারা এলিজিবল, তারা দিতে পারবে mRNA। যে কোনো 18 বছর থেকে 39 ইয়ার কেউ এখন এলিজিবল ফর AstraZeneca vaccine, and 41 to 59 preferred vaccine is again mRNA virus, which is a Pfizer vaccine. 7 বছরের পরে AstraZeneca vaccine is eligible. তো আমার প্রধান কথা হচ্ছে, any age is vaccinated, is eligible for vaccination. আমি গত সপ্তাহে আমাদের মেডিকেল সেন্টারে, পয়েন্ট মেডিকেল সেন্টারে 160 vaccination people came in. Out of that, almost half is younger than 40 years. So আপনারা সবাই আসুন,
please vaccinate yourself. Thank you, Nazila. থ্যাংক ইউ আনাম ভাই, অনেক নতুন তথ্য জানলাম, এত কিছু জানা ছিল না। আজিজ ভাই, এবার আপনার কাছে আমার প্রশ্ন। আজিজ ভাই, অনেকে যে বলেন কোভিড ভ্যাকসিনেশনের মাধ্যমে শরীরে কোভিড ভাইরাস প্রবেশ করে, এর সত্যতা কতটুকু? ধন্যবাদ নজরুলা। আসলে কোন একটা ভ্যাকসিনের আমি যেটা বলছিলাম, আমি আমার প্রেজেন্টেশনে দেখালাম, সেটা হচ্ছে কোন স্পেসিফিক ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করতে হলে সেই ভাইরাসের একটা অংশ ছাড়া সেই স্পেসিফিক ভাইরাসের জন্য কিন্তু ভ্যাকসিন তৈরি করা সম্ভব না। সো কোভিডের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। সো কোভিড ভ্যাকসিন তৈরি করতে হলেও আমি খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে কোভিডের একটা অংশকে অথবা কোভিডকে ইনঅ্যাক্টিভ করে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে একটা ভ্যাকসিন তৈরি করা হয়। তাহলে যদি বলা হয় যে আসলে কোভিড ভ্যাকসিনের মধ্যে কোভিড ভাইরাস আছে কি না, সেখানে কোভিড ভাইরাসের অস্তিত্ব অবশ্যই আছে। আদারওয়াইজ হচ্ছে সেই ভ্যাকসিনের সে কার্যকারিতা থাকবে না, এবং সেই ভ্যাকসিনের আমরা যে শরীরে দিব, দেওয়ার পর যে আমাদের অ্যান্টিবডি তৈরি হবে, আমাদের ডিফেন্স তৈরি হবে, সেটা হচ্ছে কোভিডের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে না। আমাদের ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা কোভিড ভাইরাসকে প্রতিহত করব। সো কোভিডের যদি সেই ভাইরাসের অস্তিত্ব ভ্যাকসিনে না থাকে, তাহলে কিন্তু আমাদের এই ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের যেটা কনসার্ন, সেটা হচ্ছে যে আসলে কোভিড ভ্যাকসিন নিলে তাহলে আমাদের কোভিড হতে পারে। এই জিনিসটা কিন্তু আসলে ভ্রান্ত ধারণা। আমি যেটা বলবো, যে কোনো ভাইরাসের, শুধুমাত্র কোভিড কেন, আমরা এর আগেও যে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে আমরা যে ভ্যাকসিনগুলো নিয়ে থাকি, প্রতিটা ভ্যাকসিনের মধ্যেই সেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাবে। সো কোভিডও এখানে ব্যতিক্রম না, কিন্তু ভ্যাকসিন নেওয়ার কারণে কোভিড হওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ আজিজ ভাই। প্রিয় দর্শক, সাথে থাকুন, আর এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানিয়ে রাখুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলাদা করেও দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের গেস্ট স্পিকাররা। শান্ত ভাই, এবার আপনার কাছে ফিরছি প্রশ্ন নিয়ে। অনেকেই যে বলেন শুধু ফিট অ্যান্ড হেলদি বডিতে টিকা নেওয়া উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অ্যাকচুয়ালি এটাই কি সত্যি? কথাটা ঠিক সম্পূর্ণ সত্যি না, আমি একটা ব্যাখ্যা করি। যেমন এই ভাইরাসগুলো খুবই ইনফেকশাস এবং খুবই মানে মারাত্মক এক ধরনের ভাইরাস এরা। তো সাধারণত ফিট পার্সনেও কিন্তু ইনফেক্টেড হতে পারে এই ভাইরাস দিয়ে। তো সেই ক্ষেত্রে যদি আনফিট বলতে যারা মনে করি, যেমন যাদের ইমিউনিটি কম, যেমন যারা কোনো ক্রনিক মেডিকেল কন্ডিশনে ভুগতেছে, অথবা যাদের বয়স অনেক এবং বিভিন্ন রকমের তাদের রোগ আছে, অথবা কেউ অনেক দিন ধরে প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছে, বিশেষ করে আমরা যেটাকে বলি যে প্রেডনিসোলন বা স্টেরয়েড, তাদের ইমিউনিটি অনেক উইক হয়ে যায়। সাধারণত উইক পার্সনদেরকে ভাইরাস সাধারণত উইক পার্সনদেরকে খুব মানে বেশি পরিমাণে আক্রমণ করে এবং তাদেরকে অসুস্থ করে খুব তাড়াতাড়ি। তো সেই ক্ষেত্রে শুধু ফিট ক্যান, যারা মানে বিভিন্ন রোগে ভুগতেছে, যাদের ইমিউনিটি কম, তাদের তো অবশ্যই নিতে হবে। এবং সেদিক থেকে যেমন আমাদের গভর্নমেন্ট কিন্তু তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, যে যাদের কোনো ক্রনিক মেডিকেল কন্ডিশন আছে, যারা অসুস্থ বা বয়স্ক, তারা আগে পাচ্ছে। এই জন্যই এটা সাধারণত সব মানে উভয় পক্ষে নিতে হবে, কিন্তু যারা অতটা ফিট না তাদের প্রায়োরিটি বেশি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ শান্ত ভাই, খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আচ্ছা, আমার এবারের প্রশ্ন আনাম ভাই আপনার কাছে। অনেক মহিলাকেই দেখেছি এটা নিয়ে আসলে অ্যাংজাইটি করতে, এই জন্য জিজ্ঞেস করছি। যেমন ফার্টিলিটি, প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং, এই সবের ক্ষেত্রে কোভিড ভ্যাকসিনের কি কোনো নেগেটিভ এফেক্ট আছে বডিতে, না আপনি কি বলেন? আমাদের অস্ট্রেলিয়াতে ভ্যাকসিন ইজ বিং, এটা আসার আগে যেটাকে বলে থেরাপিউটিক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, TGA, তারা একটা সায়েন্টিফিক অর্গানাইজেশন, তাদের বেস দে হ্যাভ অল সেক্টরস তারা রিপ্রেজেন্ট। তারা যে কোনো ওষুধ, যে কোনো ভ্যাকসিন, তার যে কোনো ওষুধ, কোনো নতুন কিছু এখানে আসলে তারা ফার্স্ট দেখে এটার অ্যাপ্রোপ্রিয়েটনেসটা কতটুকু, সায়েন্টিফিক এভিডেন্স কতটুকু, অ্যাডভার্স এফেক্ট কতটুকু, তারপরে ওরা ওই অর্গানাইজেশনটা বলে ইয়ে করে যে ঠিক আছে, ইট ইজ ওকে। আফটার দ্যাট ইট ইজ অ্যাপ্রুভড ইন অস্ট্রেলিয়া। ঠিক আছে। নাও সেকেন্ড কোশ্চেন যেটা আমি এসছি, যে ভ্যাকসিনটি গ্লোবালি ইটস প্রুভেন দ্যাট ইট ইজ সেফ, effectiveness, and it is less side effects, means that fatal side effects. আমরা all জানি যে এখানে ব্লাড ক্লট আছে,
ব্লাড ক্লট কিন্তু কোন রকম এটা একটা লিঙ্ক স্টাবলিশ হয়েছে বিটুইন অ্যাস্ট্রাজেনিকা এবং এটা এত ভেরি রেয়ার, ভেরি ভেরি রেয়ার। তো যে আপনি যে প্রশ্ন করেছেন যে প্রেগনেন্সি বা ফার্টিলিটি, আমরা জানি আজিজ যে একটুকে বলেছে যে উই ইউজ এ স্পাইক প্রোটিন টু প্রডিউস দ্য ভ্যাকসিন। এই স্পাইক প্রোটিনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমরা প্রেগনেন্সির সময় যে প্রোটিনটা দরকার হয় যে আমাদের গর্ভবতী মহিলাদের যে প্লাসেন্টা গ্রো করার জন্য, ওটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। কাজে এই প্রোটিনের সাথে ওই প্রোটিনের কোনো রকম সম্পর্ক নেই। অ্যান্ড এই থিওরিটা ডিসপ্রুভেন, ইটস নট এ প্রুভেন থিওরি। সো নাম্বার ওয়ান। নাম্বার টু, প্লিজ আপনি জানেন যে টিজি অলরেডি বলে দিয়েছে যে ভাইরাস mRNA ভাইরাস Pfizer is effective and safe during pregnancy, and any pregnant women at any age should have a vaccination. Just like আপনি জানেন যে any pregnant women in Australia, we encourage them to have a annual flu vaccine, এবং এটা গভর্নমেন্ট ফান্ডেড, and it is proven efficacy যে শুধুমাত্র মাই এটা পাচ্ছে না, এটা এই ভ্যাকসিনের যে 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 উপকার এটা ইনফ্যান্ট চাইল্ডও আছে। আমরা এটাও জানি যে 2020-তে ইন ভিক্টোরিয়াতে 5 জন গর্ভবতী মা আর সন্তান তাদের হারিয়েছে, যেটা বলে stillbirth from the COVID infection. And last question যেটা বলেছেন আপনি যে ল্যাকটেশন, কোন রকম এ পর্যন্ত কোন রকম থিওরি বা কোন রকম এভিডেন্স সায়েন্টিফিক পাওয়া যায়নি যে এই ভ্যাকসিন নেগেটিভ কোন রকম adverse effect on children when they are breastfeeding. Thank you. থ্যাংক ইউ আনন্দ ভাই। আমার ধারণা দর্শকরা জরুরি অনেক কিছু জানতে পারছেন, আজকে আরো জানবেন ধীরে ধীরে। আমরা আসলে অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, আমি দর্শকদেরকে বলছি কোশ্চেনগুলো আমরা নিব। আমাদের এই অংশটুকু শেষ হওয়ার পরে আমরা একটি জাস্ট দর্শকদের প্রশ্ন রাখবো। আশা করি ততক্ষণ আপনারা থাকবেন, আমরা প্রশ্নগুলো রাখছি, ডাক্তার রয়েছেন ওনারা উত্তর দিবেন। এখন আমি যাচ্ছি ডক্টর AKM শহীদুজ্জামান শান্ত ভাইয়ের কাছে। আচ্ছা শান্ত ভাই, অ্যাস্ট্রাজেনিকার সাথে ব্লাড ক্লটিং একটু আগে আনাম ভাই বলছিলেন, আপনি একটু ডিটেইলস নিয়ে বলেন আমাদেরকে যে ব্লাড ক্লটিং কতখানি সম্পৃক্ততা আছে আমরা যে পাই। থ্যাংক ইউ। আই থিঙ্ক আনাম অলরেডি কিছুটা মেনশন করছে। এটা একটা খুবই রেয়ার একটা কন্ডিশন। যদি আমাদের এখানে অস্ট্রেলিয়াতে যেটা আমাদের ভ্যাকসিনগুলো যারা করে অ্যাপ্রুভ করে আর কি, যে আমরা বলি আটাগি সংক্ষেপে, এটা বলে অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অফ ইমিউনাইজেশন, এরা সবকিছু সবসময় একটা ভ্যাকসিন আসার পরে তারা এটার যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে মানে আমাদের মার্কেটে আসে, আমাদের পেশেন্টরা পায় বা সাধারণ লোকজন পায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ব্লাড ক্লট একটা কন্ডিশন আসছে যেটাকে আমরা বলি TTS, যেটা বলে থ্রম্বোসাইটোসিস অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম। তো থ্রম্বোসিস হচ্ছে কি আমাদের ব্লাডে কয়েকটা ধরনের সেল আছে, তার মধ্যে একটা সেলকে বলি আমরা প্ল্যাটিলেট, যেটার হেল্প করে ব্লাড ক্লট করতে, বা সেটা কম বেশি হলে, ব্লাড যদি খুব বেশি হয়ে যায় হয়তো ব্লাড জমে যাবে, আবার যদি কম হয় তো বা ব্লিডিং বেশি হবে। তো আনফর্চুনেটলি এই দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে এই কন্ডিশনটা খুবই রেয়ার, এটা যদিও হচ্ছে কিন্তু খুবই রেয়ার। যেমন ইন 1000 দেখা যাচ্ছে 100,000 দেখা যাচ্ছে যে ইন 50 ইয়ার্স, লেস দেন 50 ইয়ার্স, এটা হচ্ছে গিয়ে 3.1 পার মানুষ হচ্ছে। আর ম্যাক্সিমাম যেমন 80+ দেখা যাচ্ছে যে ইন 100,000-এর মধ্যে 1.9। এভারেজ এরকম বলা যায় যে ইন 100,000 কেসে মাত্র 2 to 3% ক্যান বি ইনফেক্টেড। সো এটা ভেরি রেয়ার। যদি আমরা ইন কন্ট্রাস্ট আমরা চিন্তা করি, যেমন দেখি আমরা যেটা প্রচলিত যারা আছে, যেমন আমরা স্মোকিং করি যারা, তাদের ক্লটিং এর পরিমাণ রিস্ক আরো অনেক বেশি। এবং যেমন যে সমস্ত যেমন মহিলারা যারা কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু অনেক বড় হাই পার্সেন্টেজ অফ পিপল ক্যান তাদের হতে পারে, ব্লাড ক্লট হতে পারে। তারপরে যেমন ধরেন আমরা যে গর্ভবতী মহিলা, তাদেরও কিন্তু পসিবিলিটি আছে ব্লাড ক্লট, এবং সেটার পরিমাণ এটার চাইতে অনেক বেশি। ইভেন আমরা যদি লং ডিস্টেন্স ফ্লাইটে ট্রাভেল করি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্লাড ক্লটের সম্ভাবনা আছে। তো এই সব কিছু কম্পেয়ার যদি করি, আমাদের এই অ্যাস্ট্রাজেনিকার যে ব্লাড ক্লট আসতেছে সেটা ভেরি রেয়ার কন্ডিশন। যদিও রেয়ার, তবু এটা আমাদের অবশ্যই এটা আমাদের এতে রাখতে হবে, হিসাবে রাখতে হবে। কিন্তু
সেই ক্ষেত্রে যেমন আমাদের কিছু সাইন সিমটম দেখতে হবে এবং কোনো সমস্যা হলে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া আমি বলবো যে মোটামুটি অ্যাস্ট্রাজেনিকা আদারওয়াইজ ভেরি সেফ ভ্যাকসিন। এবং আমি নিজেও ভ্যাকসিন নিচ্ছি, 2টা ভ্যাকসিন নিচ্ছি, আমি নিচ্ছি, আমার ওয়াইফ নিচ্ছে, এবং আমরা আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্ত ভাই, নিশ্চিন্ত করলেন। আচ্ছা, আমি যদিও বলেছিলাম আমাদের দর্শকদের কোশ্চেন আমরা পরে অ্যান্সারিং এ যাব, বাট স্টিল একজন দর্শক, আমি সরি তার কোশ্চেনটা নিচ্ছি আপনাদের অনুমতি নিয়েই। ডাক্তার ভাইয়েরা, নারদ হালদার, সে বাংলাদেশ থেকে, উনি কোশ্চেন করছেন পোস্ট টিবি ব্রঙ্কাইটিস ও ফাইব্রোসিস রোগী, উনি কোভিড-19 টিকা নিতে ওই রোগী পারবেন কিনা, তিনি পারবেন কিনা? তো দিচ্ছি নাউজিলা ভাই, আমি বুঝতে পেরেছি বাংলাদেশে টিউবারকুলোসিস খুব ভেরি হাই প্রিভ্যালেন্স। আমার সঙ্গে আমার ছোট ভাই একজন আছে, ও চেস্ট বক্ষভেদী ইনস্টিটিউটে সে মহাসচিব, আমার সঙ্গে একটু কথা হয়েছিল ব্যাপারে। না, আপনাকে আমি বলতে পারি পোস্ট টিবি পালমোনারি ফাইব্রোসিস অর আপনি যেটাকে বলেছেন ব্রঙ্কাইটিস, এটার সঙ্গে কোনো রকম কন্ট্রাইন্ডিকেশন নাই। তার মানে আপনি ভ্যাকসিন নিতে পারবেন। শুধুমাত্র আপনি ভ্যাকসিনটা নিতে পারবেন না তখনই যদি আপনার কোনো অ্যাকিউট ইনফেকশন থাকে। তার মানে হচ্ছে আপনার যদি কোনো রকম জ্বর থাকে, জ্বর কত হতে পারে, আপনার জ্বর যদি আমরা এখানে বলি 38.5 এর নিচে যদি আপনার হয় সেন্টিগ্রেড, ফারেনহাইট না, তার মানে এটা যদি ফারেনহাইট হচ্ছিল, বাংলাদেশে হবে হচ্ছে আপনার 100-র উপরে যদি আপনার জ্বরটা থাকে আপনি নিতে পারবেন না, আপনাকে একটু ওয়েট করতে হবে। কোনো অ্যাকিউট ইনফেকশনে, আপনার যদি কোনো অ্যাকিউট ইনফেকশন থাকে আপনার ভ্যাকসিনটা না নেওয়াই উচিত। যখন ইনফেকশনটা সাবসাইড হয়ে যাবে তখনই ভ্যাকসিনটা নেওয়া উচিত। দুটো কারণে, একটা কারণ হচ্ছে আপনার ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে হয়তো আপনার একটু ইমিউন লেভেলে একটু চেঞ্জ হতে পারে। আরেকটা কথা হচ্ছে আপনি যখন ইনফেকশন হবে, কোনো ধরনের কোনো ইনফেকশন হলো, চেস্ট ইনফেকশন পার্টিকুলারলি যেটা, সেখানে আপনার এফেক্টিভনেসটা কমে যায়। তো এটাতে কোনো এফেক্টিভনেসটা থাকে না। এই জন্যই আপনি ইনফেকশনটা কন্ট্রোল করার পরে যখন আপনি সুস্থ ভালো ফিল করবেন তখন আপনি ভ্যাকসিনটা নেবেন। কিন্তু ওই যে ফাইব্রোসিস যেটা কথা বলছেন, লাং ফাইব্রোসিস, এটা হতে পারে, বাট ইট ইজ নট এ কন্ডিশন। থ্যাংক ইউ। Thank you, Anand bhai. Narod Haldar, hope you have got your answer. Okay, now we are going to our previous conversation. Thank you, Anand bhai, once again. অনেক কিছু আসলে জানতে পারছি আজকে সেশনে, আমরা জানছি, আমাদের দর্শকরাও জানছেন। আমার এবারের প্রশ্ন ডক্টর আজিজ রহমান ভাইয়ের কাছে। আমি জানতে চাই, এখনো এত প্রচারণা চলছে বা আমরা বুঝতে পারছি সিচুয়েশন এরকম লেভেলে যাচ্ছে, তারপরও কেন অস্ট্রেলিয়ায় দেখা যাচ্ছে যে মানুষ টিকা নিতে অনিচ্ছুক? আপনি কি মনে করেন কেন? ধন্যবাদ নজলা। আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে টার্মটাকে নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকসিন হেজিটেন্সি। যে মানুষ আসলে কেন ভ্যাকসিন নেবে না। মানুষ জানে যে এটা না নিলে মানুষ মারা যেতে পারে, কিন্তু তারপরও কেন মানুষ ভ্যাকসিন নিচ্ছে না। তো লাকিলি সায়েন্টিস্টরা এটা নিয়ে কিন্তু গবেষণা শুরু করেছিল সেই ডিসেম্বর 2019-এ, যখন উহানে ফার্স্ট কোভিড ভাইরাসটা যখন ধরা পড়লো, তার অনেক আগে থেকেই কিন্তু এটা নিয়ে গবেষণা হয়েছে। তো বিভিন্ন রকম গবেষণা করে মানুষরা, সায়েন্টিস্টরা অ্যানালাইসিস করেছেন যে আসলে মানুষ কেন এরকম বিহেভ করবে, কেন মানুষ ভ্যাকসিন নেবে না। তো সেটার জন্য তারা সায়েন্টিস্টরা বিভিন্ন রকম মডেল তারা সাজেস্ট করেছেন। তো এর মধ্যে একটা জিনিস মডেল যেটাকে বহুলভাবে প্রচলিত ব্যাখ্যা করা হচ্ছে কোভিড ভাইরাসের ভ্যাকসিনটা কেন নেবে না মানুষ, সেটাকে বলা হচ্ছে একটা 5C মডেল, যে 5টা জিনিসের উপর নির্ভর করে মানুষ ডিসিশন নেয় যে মানুষ ভ্যাকসিন নিবে কি নেবে না। তার মধ্যে প্রথমটা যেটা 5Cর মধ্যে ফার্স্ট যে সি, সেটাকে বলে কনফিডেন্স। যে মানুষ কতটুকু আসলে তার ট্রাস্ট আছে, বিশ্বাস আছে সেই ভ্যাকসিনটা আসলে কতটুকু কার্যকর, সেই কনফিডেন্সটা হচ্ছে তার ফার্স্ট ডিসিশন মেকিং পয়েন্ট, যে সে ভ্যাকসিনটা নেবে কিনা। সেকেন্ড যে সি, সেটাকে বলে কমপ্লেসেন্সি। দ্যাট মিনস যে মানুষটা চিন্তা করে যে আসলে এই ভ্যাকসিনটা না নিলে সেই ডিজিজটা দিয়ে তার আসলে কতটুকু ক্ষতি হতে পারে, সেটা কি এতটাই সিরিয়াস যে সে মৃত্যু ঝুঁকির মধ্যে পড়তে পারে, সেই জিনিসটা কিন্তু তাকে ডিসিশন নিতে সহায়তা করবে। থার্ড যে সি, সেটাকে বলে ক্যালকুলেশন।
মানুষ বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক সত্য মিথ্যা বিভিন্ন রকম প্রচারণায় মানুষ ব্যস্ত থাকে, দেখে, বিভিন্ন রকম সোর্সে তারা ঘাটাঘাটি করে। তো তারা তখন ক্যালকুলেশন করে দেখে যে আসলে আমি ভ্যাকসিনটা নিব, আমি শুনতে পাচ্ছি মিডিয়াতে বিভিন্ন রকম অ্যাডভার্স ইফেক্টের কথা বলা হচ্ছে, এই মানুষটা ওভাবে অসুস্থ হয়েছে, আমি নিব কি নিব না, তখন সে নিজের একটা ক্যালকুলেশন করে। 4 নম্বর যে সেটা হচ্ছে তার কনস্ট্যান্ট অথবা কনভেনিয়েন্স। সে যে ভ্যাকসিনটা নিতে যাবে, তাহলে সেটা নিতে যাওয়ার জন্য তার কি কি সুবিধা আছে, অথবা তাকে কি কি স্যাক্রিফাইস করতে হবে। ধরুন সে ভ্যাকসিনটা নিতে যাবে, তার বুকিং এ কোনো সমস্যা আছে কিনা, বিশাল কোন লাইনে কিউতে থাকতে হবে কিনা, তার কাজগুলোকে কম্প্রোমাইজ করতে হবে কিনা, এই হিসাব নিকাশগুলো সে চিন্তা করে। এবং লাস্ট যেটা কথা সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে মানুষ চিন্তা করে যে আমি আসলে ভ্যাকসিনটা নিব, না নিলে কি হলো, ঠিক আছে, আমি আমাকে প্রোটেকশন, আমি আমার প্রোটেকশনের সাথে সাথে হয়তো কমিউনিটি প্রোটেকশন হবে, হু কেয়ার্স। তো এই 5টা জিনিসকে বলা হচ্ছে যে 5C মডেল। সেই জিনিসগুলোর ভিত্তিতে মানুষ ডিসিশন নেয় যে আসলে ভ্যাকসিন নেবে কি নেবে না। তো সেগুলো থেকে সায়েন্টিস্টরা যেটা বলছেন যে মানুষকে ভ্যাকসিন নেবে কি নেবে না সেটার জন্য ওপেন ডায়ালগে বসতে হবে, যেটার উদ্যোগ আজকে ভিক্টোরিয়ান মানসিক কমিউনিটি ফাউন্ডেশন আজকে যে সেশনটা নিয়েছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে যাচ্ছি যে মানুষকে সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে আজকে কমিউনিটি পিপলকে, যে তাদের মধ্যে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আমাদের যে প্যানেল মেম্বার আছে, অভিজ্ঞ ডাক্তাররা আছেন, আমরা কিন্তু আজকে আপনাদের সামনে এসেছি সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই, যেন আপনি সেই ডিসিশনটা নিতে পারেন, আপনার হেজিটেন্সিটা যেন দূর হতে পারে, এবং আপনি যেন সঠিক ডিসিশন নিয়ে নিজেকে প্রোটেক্ট করতে পারেন এবং আপনার প্রিয়জন এবং কমিউনিটিকে প্রোটেক্ট করতে পারেন। ধন্যবাদ নজরুল। ধন্যবাদ আজিজ ভাই, খুবই ভালো কিছু ইনফরমেশন, এবং আমার ধারণা এখনো পর্যন্ত যারা টিকা নিতে অনিচ্ছুক তারা এই ইনফরমেশন গুলোর সাথে নিজেকে কানেক্টেড করতে ফিল করবেন বা কানেকশন খুঁজে পাবেন। অনেক অনেক ধন্যবাদ। এবার আমার একদম নিজের একটি প্রশ্ন, ভ্যাকসিনের ইফেক্টিভিটি ভ্যাকসিনেশনের ঠিক কতদিন পর থেকে শুরু হয় এবং কতদিন পর্যন্ত একজন মানুষ, ভ্যাকসিনেটেড মানুষ সুরক্ষিত থাকেন? কে বলবেন? আনাম ভাই, আপনি কি প্লিজ বলবেন? ধন্যবাদ নজরুলা। আচ্ছা, তো আমরা সবাই জানি যে এটা ইটস বিং প্রুভেন যে আমাদের দুটো ডোজ নিতে হবে। তো আমরা এটাও জানি যে আমাদের ফাইজার প্রথমে আমরা WHO অনুমোদন করেছে 3 থেকে 4 সপ্তাহ, আমরা এখন জানি যে এটা 3 থেকে 6 সপ্তাহ দ্বিতীয় ডোজটা নিতে হবে। অ্যাস্ট্রাজেনিকা আমরা জানি যে প্রথম ডোজ, তারপরে হচ্ছে সেকেন্ড ডোজটা নিতে হবে হচ্ছে বিটুইন এনি টাইম 4 to 12 উইকস। কিন্তু আমরা আমাদের অস্ট্রেলিয়াতে টিজিএ এবং অ্যাটাজি যারা ভ্যাকসিন যারা অ্যাডভাইজারি কাউন্সিল বলেছে যে late, nearly about 10 to 12 weeks is better protection. Now, antibody actually comes up, both the vaccine যেটা আমাদের এখন আছে, যেটা AstraZeneca and both mRNA, which is a Pfizer vaccine, প্রথম ডোজটা দেওয়ার 12 দিন পর থেকে আপনার বডিতে, শরীরে অ্যান্টিবডি ফর্ম হয়, কিন্তু এই অ্যান্টিবডিটা লাস্ট করে না। আমরা সবাই জানি যে ক্রনিক হেপাটাইটিস যেমন একটা ডিজিজ, ভাইরাস, এটা একটা ভাইরাস, এটা রিকোয়ার্স এটা 3টে ডোজ নিতে হয়। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে লং টার্ম প্রোটেকশন, সো দ্যাট উই ক্যান প্রোটেক্ট আওয়ারসেলফ। তো কারেন্ট এভিডেন্স সাজেস্ট যে 12 দিন পরে আপনার অ্যান্টিবডি ফর্ম হবে, কিন্তু এই অ্যান্টিবডিটা টু লাস্টিং you have to have a second dose. Now we also know that since last night in Israel started their third booster dose in 60 plus patients, বয়স যাদের ইমিউনিটি অলরেডি একটু লো, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইমিউনিটি লো হতে থাকে, আমরা we are exposed to all these infections and bacteria, both virus and fungus. So আমরা মনে করছি যে অস্ট্রেলিয়াতে আমাদের বুস্টার ডোজ নিতে হবে, এবং আই হোপ দ্যাট এটা নাও জাস্ট একটা কথা আমি বলতে চাচ্ছি যে সবার জন্য, যে আমি আই থিঙ্ক Aziz already alluded that immunity আসে হচ্ছে বেসিকলি প্রিন্সিপালি আমাদের শরীরের মধ্যে বি সেল অ্যান্ড টি সেল। তো টি সেলটা হচ্ছে হলো আলটিমেটলি ইমিউনিটি হোল্ড করে রাখে অনেকদিন ধরে, তো এর জন্যই সেকেন্ড ডোজটা দরকার, এবং তারপরে বোধহয়
এরপরে আমাদেরকে বুস্টার ডোজ নিতে হবে এবং দিস ইজ দ্য অনলি ওয়ে আমরা উই ক্যান প্রোটেক্ট। আচ্ছা, ধন্যবাদ আনন্দ ভাই, আমার পক্ষ থেকে ধন্যবাদ। We can see Christine is still here. Christine, sorry, we are extremely sorry that we are speaking in Bangla. Please don't feel bad or anything. Just I'm asking, just I'm wondering if you want to say, if you still, if you feel something to say, something to share with us, you can. You want to? No, I wished I could speak your language. I'm picking up little things, but no, look, it's from what I can get, it's been a very interesting session and I hope it continues. So I will probably leave you now and just wish you all the best of luck, and let's all look after each other and let's all help protect each other. And if you're eligible, please go and get vaccinated. That's all for me. Thank you. Thank you, Christine. We really can understand that you are really great-hearted person and dedicated to community work. Again, you proved it. Thank you. Thank you. Bye. Thank you. Thank you. আচ্ছা, আমি এবার একটু কিছু প্রচলিত কথা যেগুলো এখন শুনছি বা আপনারাও হয়তো শুনছেন ডাক্তার হিসেবে, সেগুলো নিয়ে কিছু কোশ্চেন করবো। জানি না আপনারা হয়তো মনে মনে হাসবেন, কিন্তু আমাদেরকে তাও কোশ্চেনটা করতে হবে, কারণ আমাদের মধ্যে তো আমরা তো ডাক্তার নই। আচ্ছা, জিজ্ঞেস করি প্রথমেই শান্ত ভাই, আপনাকে জিজ্ঞেস করি। মাঝখানে কিছু কথা শুনেছিলাম যে টিকা নিলে ডিএনএ, মানুষের ডিএনএ চেঞ্জ হয়ে যায়, এটা কতখানি সত্যি যদি বলেন? থ্যাংক ইউ নজরুলা। আই থিঙ্ক অলরেডি আপনার ডক্টর আনাম ইনফর্ম করছে যে ফাইজার ভ্যাকসিনে এক ধরনের নতুন প্রযুক্তি ইউজ করা হচ্ছে, যে mRNA, যেটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ আর ডিএনএ এর মধ্যে একটা পার্থক্য আছে, ও সেটা আমাকে এটাকে আরো ভালো বুঝাতে পারবে ডক্টর আজিজ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানতে বোঝানোর চেষ্টা করতেছি। সো mRNA যেটা, সেটা হচ্ছে গিয়া আমাদের বলবো যে ডিএনএ, যেটা ডিএনএ হচ্ছে আমাদের একটা মেইন একটা আমাদের যে বডির যে জেনেটিক কোড কন্টেইন করে এবং এটা হাইলি প্রোটেক্টেড। সাধারণত একটা সেলের ভিতরে এটা আমরা যেটা বলি নিউক্লিয়াস, তার মধ্যে এটা খুব প্রোটেক্টেড অবস্থা থাকে। আর mRNA যেটাকে আমরা বলি মেসেঞ্জার হিসেবে ইউজ করা হয়, যে অন্যান্য সেলকে জানায় দেওয়া হচ্ছে যে ভাইরাস হচ্ছে তোমরা প্রোটিন তৈরি করে প্রোটেকশন দাও। তো এটা অনেকটা স্মল পার্ট এবং উইক পার্ট অফ দ্য ডিএনএ। সো এটা কখনোই নিউক্লিয়াসের মধ্যে ইন করতে পারে না এবং এটা কখনোই আমাদের ডিএনএ কে কোনো টাচ করতে পারে না, কোনো রকম সাথে মানে ডিস্ট্রয় করতে পারে না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই ভ্যাকসিন ডিএনএ কে কোনো চেঞ্জ করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু বরঞ্চ mRNA ভ্যাকসিন যেটা আমাদের আসছে, সেটা হচ্ছে গিয়ে যেটা আমরা বললাম যে অন্যান্য আমাদের সেলকে, প্রোটিনকে অ্যাওয়ার করে দিচ্ছে যে বি কেয়ারফুল, সাম ভাইরাস আসছে, তোমরা ফাইট করো। সেই দিক দিয়ে অনেক ভালো, কিন্তু ডেফিনেটলি আমাদের ডিএনএ কোনো রকম চেঞ্জ হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্ত ভাই। সবাই আরো যাদের সন্দেহ ছিল এখনো নিশ্চিন্ত হয়েছেন নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা এমনও শুনেছি যে ভ্যাকসিনেশনের মাধ্যমে শরীরে একটা মাইক্রোচিপ চলে আসে, জাস্ট কাইন্ড অফ ট্র্যাকিং চিপ। এটা কি আসলে সত্যি আনন্দ ভাই? আমি জানি আপনারা হাসছেন, তবু একটু বলেন আমাদের। থ্যাংক ইউ। না, এ ধরনের কোন রকম মাইক্রোচিপ এই কোন ভ্যাকসিনে ইউজ করা যায় না, আর কখনোই হয়নি। আর এটা সত্য ঘটনা নয়, এটা সত্য না। তো যেটা বলেছে যে শান্তু ভাই এবং আজিজ, যেটা বলেছে যে mRNA ভাইরাস, mRNA জাস্ট একটা স্মল পার্ট অফ দ্য মলিকিউল ইন ডিএনএ, এবং এই mRNA এটা আসলে এটা থাকে না, এটা এই ভ্যাকসিনটা ঢোকার পরে এটা একটা অ্যান্টিবডি তৈরি করে। তো এটার মধ্যে কোনোভাবেই মাইক্রোচিপ ঢোকানো হয় না, ঢোকাতে যেতে পারে। থ্যাংক ইউ আনন্দ ভাই। আসলে আমার মনে হয় আমার মতো আরো অনেকেরই ভ্রান্ত ধারণাগুলো দূর হচ্ছে। আমারও কিছু ভ্রান্ত ধারণা ছিল, অবশ্যই ডাক্তাররা বলে বেশি বিশ্বাস হয়, সত্যি কথা। যদিও করি, তারপরও শুনলে বেশি ভালো লাগে। এই জন্য আপনাদেরকে আবারও থ্যাংকস, আপনারা খুব সুন্দর করে ধৈর্য নিয়ে বলছেন এবং নিশ্চয়ই মনে মনেও হাসছেন না। অনেক ধন্যবাদ। অবশ্যই না। থ্যাংক ইউ শান্ত ভাই। আচ্ছা আজিজ ভাই, সরি। আমার মনে হয় ইনফর্ম ডিসিশন ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোগ্রেস। আমি সবসময় বলি যে we are here to listen, and that is active listening is the only way we can actually
progress our society and our patient and the doctor's relationship. So sorry, thank you. না, থ্যাংক ইউ সো মাচ। এইটা আমাদেরকে আরো নিশ্চিন্ত করছে, আমরা যে কোনো কোশ্চেন নিশ্চিন্তে নির্ভয় করতে পারবো, বুঝতে পারছি। আচ্ছা আজিজ ভাই, এবার আপনার কাছে জানতে চাই, কেউ ভ্যাকসিন নিলেও তো করোনা হতে পারে, তাই না? তো আমরা যখন দেখবো বেশিরভাগ মানুষই পৃথিবীতে ভ্যাকসিনেটেড, তারপরও করোনা হচ্ছে, তাহলে কিভাবে পৃথিবী করোনা মুক্ত হলো, করোনার রিস্ক মুক্তি হলো, এটা যদি বুঝি। ধন্যবাদ নজরুলা। আসলে আমরা যদি চিন্তা করি যে কবে আমরা করোনা মুক্ত হব, সবাই ভ্যাকসিনেটেড হবে, সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে, 100% মানুষ ভ্যাকসিনেটেড হতে হবে, সেই জিনিস যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু এর আগেও যেসব ভ্যাকসিন আমরা দিয়েছি 100% মানুষ ভ্যাকসিন নেওয়া আসলে প্রয়োজনও নেই, এবং 100% মানুষ ভ্যাকসিন কখনো নেবেও না। সেটা আসলে একটা অবাস্তব চিন্তা। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কতজন মানুষ ভ্যাকসিন নিতে পারবে। তো সেই প্রসঙ্গের আগে আমি একটু বলি, নজরুলা যেটা বলছিলে সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমি যদি নিই, তারপরে আমার করোনা ভাইরাস হতে পারে কিনা। তো আমি নিশ্চিত যে এর মধ্যে মিডিয়াতে এবং গভর্নমেন্টের বিভিন্ন মেসেজ থেকে আমরা জেনেছি যে অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের ইফেক্টিভনেস, এই শব্দটার সাথে সবাই পরিচিত, যে আসলে কতটুকু ইফেক্টিভ, কতটুকু ইফেক্টিভ না। এবং আমার প্রেজেন্টেশনে আমি দেখিয়েছি যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলে আমাদের ডেফিনেটলি আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের জটিলতা হবে না, এবং এই করোনা ভাইরাসের কারণে আমাদের মৃত্যুর সম্ভাবনা থাকবে না। এটাই কিন্তু এখন পর্যন্ত গবেষণায় প্রমাণিত হয়েছে। কিন্তু এটা কিন্তু নিশ্চিত করে বলবে না যে আমার এরপরে করোনা ভাইরাস হতে পারবে না। কারণ ধরুন একটা ভ্যাকসিনের ইফেক্টিভনেস 85%, তার মানে হচ্ছে 100 জন মানুষের মধ্যে যদি এই ভ্যাকসিনটা নেওয়া হয়, তাহলে 85 জন মানুষই সুস্থ থাকবে, এবং আশা করা যায় এই 85 জন মানুষের মধ্যে আবার করোনা ভাইরাসটা হবে না। বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার 15%? সেই 15% কিন্তু আবার করোনা ভাইরাস হতে পারে। তার মানে করোনা ভাইরাস যদি হয়, তাহলে কি আমি হাসপাতালে যেতে হবে, আইসিইউতে যেতে হবে, আমি মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকবো? এই পরের যে পোর্শনটা, সেই পোর্শন থেকে আমরা নিশ্চিত থাকতে পারবো যে আমার ভ্যাকসিন নেওয়া থাকলে এই সিভিয়ারিটিটা আমার হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। এখন পর্যন্ত কোনো গবেষণায় দেখা যায়নি যে যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়েছে তাদের সিভিয়ারিটি বেশি হয়েছে। কিন্তু আপনি কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত আবার হতেও পারেন। সেই জিনিসটা নিশ্চিত করে বলা যাবে না আমি ভ্যাকসিন নিয়েছি, সো আই ডোন্ট নিড টু মেনটেন এনি পাবলিক হেলথ মেসেজ, আই ডোন্ট নিড টু ওয়্যার মাস্ক, আই ডোন্ট নিড টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। এই জিনিসগুলো কিন্তু আসলে ঠিক না। কারণ হচ্ছে আমাদেরকে সেই জিনিসগুলো মেনে চলতে হবে, কিন্তু আমরা এটাও নিশ্চিত হতে পারবো যে আমার কোনো জটিলতা আমার হওয়ার সম্ভাবনা আমি দূর করছি এই ভ্যাকসিনের মাধ্যমে। নেক্সট যেটা কথা, সেটা হচ্ছে যে আসলে সবাই কি ভ্যাকসিন নিতে পারবে? সবাই আসলে ভ্যাকসিন নেওয়ার দরকার নেই, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, অনেকে হয়তো এই টার্মটার সাথে পরিচিত। তার মানে হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যেও অনেক মানুষই আছে, বাচ্চারা আছে, যারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য এখন এলিজিবল না, এবং কখনো তারা হয়তো এলিজিবল হবেনও না, হয়তো তাদের অসুস্থ আছে। তার মানে কি আমার কমিউনিটি 100% মানুষকে ভ্যাকসিনেট করতে হবে না। আমার যদি আমি ম্যাক্সিমাম মানুষকে ভ্যাকসিনেটেড করি, তাহলে ভাইরাসটা আমার কমিউনিটির মধ্যে ছড়াবে না। যেটাকে বলা হয় আমার কমিউনিটির একটা ইমিউনিটি বা কমিউনিটির একটা ডিফেন্স, যেটাকে বলে হার্ড ইমিউনিটি, যে কমিউনিটির একটা ইমিউনিটি হচ্ছে। এই ইমিউনিটির আসলে কতটুকু হওয়া দরকার সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু বিভিন্ন ভাইরাসের, বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন রকম ইমিউনিটি আছে। যেমন আমরা পোলিওর ক্ষেত্রে যদি চিন্তা করি, পোলিওর ক্ষেত্রে যদি আমি একটা জনসংখ্যার 80% মানুষকে ভ্যাকসিনেটেড করতে পারি, তাহলে বাকি 20% মানুষকে কিন্তু আর ভ্যাকসিনেট করার দরকার নেই। কিন্তু আবার যদি মিজেলসের কথা চিন্তা করি, সেই মিজেলস এতটাই সংক্রামক, সেখানে আমার 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষকেই আমার ভ্যাকসিনেটেড করতে হবে আমি যদি সেই হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি ভ্যাকসিন নেওয়ার পরেও আমার করোনা ভাইরাস হতে পারে, কিন্তু আমার সেই জটিলতা হবার এবং মৃত্যুর মুখে পড়ার সম্ভাবনা কমে যাবে। এবং আমরা কখনোই এটা বাস্তবসম্মত আশা করতে পারি না যে এই পৃথিবীর সবাই কোভিডের ভ্যাকসিন নিয়ে ফেলবে। ধন্যবাদ নজরুল। আচ্ছা, ধন্যবাদ আজিজ ভাই। তাহলে ব্যাপারটা এরকম আসছে যে করোনা ভাইরাস থাকবে, কিন্তু এটার ব্যাপকতা, নেগেটিভ ইম্প্যাক্টটা কমে আসবে। লাইক এটা একটা আদার ভাইরাসের মতো, ইনফ্লুয়েঞ্জা বা এরকম হয়ে যাবে অদূর ভবিষ্যতে, আই মিন 2 to 3 ইয়ার্স এর মধ্যে। আপনারা কি এরকম ভাবছেন? ধরুন নজরুল, আমি যদি বলি ফ্লু ভ্যাকসিনের কথা বলি, আমরা প্রতি বছরই ফ্লু ভ্যাকসিন নিচ্ছি। আমি নিশ্চিত যে আজকে দর্শকদের মধ্যে অনেকেই আছে ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরেও তার কিন্তু ফ্লু সিমটম হয়েছে বা দেখা দিয়েছে।
তো বিষয়টাও কিন্তু হয়তো এরকমই হবে যে আমার কোভিড ভ্যাকসিন নেওয়া আছে, আমার কোভিড হলো, কিন্তু আমি কিন্তু সেই জটিলতায় পড়বো না। ফ্লু ভ্যাকসিন আমরা প্রতি বছর যেভাবে নিচ্ছি সেটা, হ্যাঁ, আমার সেই জটিলতা, ফ্লু সংক্রান্ত জটিলতা থেকে কিন্তু আমাদের প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমার ফ্লু হবে না এই নিশ্চিতকরণ কিন্তু কোনো ভ্যাকসিনই করবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আজিজ ভাই। বুঝতে পারছি আসলে এই করোনার ব্যাপারটা এভাবেই স্লোলি আসলে আমাদের পৃথিবীর সাথে অ্যাডজাস্টেডও হয়ে যাবে এবং এটার সিরিয়াসনেসও কমে আসবে, এটাই আমাদের কাম্য, আশাও করছি। একটা কোশ্চেন আমাদেরকে নিতে হচ্ছে, একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, কে উত্তর দিবেন একটু বলুন, যে সেকেন্ড ডোজ অথবা বুস্টার ডোজ এরকম কিছু কি আমাদের নিতে হবে কিনা, মানে যারা অলরেডি 2টা ডোজ কমপ্লিট করেছেন তাদের এখন করণীয় কি, কতদিনের মধ্যে আবার তাদেরকে নতুন ডোজ বা এগুলোতে যেতে হবে? জাহিদ মজুমদার কোশ্চেন করছেন। হ্যাঁ, আমরা আনাম ভাই কথা বলছেন, উনি মিউট করা আছেন। আনাম ভাই। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আমরা এখন পর্যন্ত জানি না যে থার্ড ডোজ, বুস্টার ডোজ কখন শুরু হবে ইন অস্ট্রেলিয়া। না অনলি আমি একটা পয়েন্ট শুধু ইলিস্ট্রেট করতে চাচ্ছি যে জাহিদ আজিজের ব্যাপারে, যে আমাদের অস্ট্রেলিয়াতে কিন্তু আমরা খুব লোয়েস্ট নাম্বার অফ কেস, তাই না, কোভিড কেস। এটা কিন্তু আবার ভালো সাইড আছে, নেগেটিভ সাইড আছে। ভালো সাইড হচ্ছে যে আমরা অল্প নাম্বার হয়েছে, নেগেটিভ সাইড হচ্ছে যেহেতু আমাদের নাম্বার এত অল্প, আমাদের কমিউনিটিতে হার্ড ইমিউনিটি হয়নি। এন্ড এর জন্যই, এই নেগেটিভ সাইডটার জন্য কিন্তু ভ্যাকসিনটা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের ধরেন 100 জন লোকের মধ্যে মাত্র একজনের একটা ডিজিজ হয়েছে, বাকি 99 জনের তো কোনো রকম ইমিউনিটি নাই। তো ওই 99 লোকজন যদি এখন ভ্যাকসিন যদি নিয়ে থাকে, কিছু ধরেন 70 জন, তারা যে প্রোটেকশন পাবে, এই প্রোটেকশনটা থেকে হার্ড ইমিউনিটি হবে, যেটা আজিজ বলেছে। তো অস্ট্রেলিয়া ইজ এ লাকি কান্ট্রি দ্যাট উই আর দ্য only country, very low number, but we are actually at disadvantage that we don't have any herd immunity among the infected people. That makes sense. So booster dose, definitely booster dose. At the moment we are thinking about something next year, not this year. Next year. ওকে, আশা করি জাহিদ ভাই তার উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ আনাম ভাই। ধন্যবাদ জাহিদ ভাই। আমাদের দর্শকদের কেমন লাগছে এই অ্যাওয়ারনেস সেশন? আমরা তো অনেকক্ষণ নিজেরা কথা বলছি, আমার মনে হয় ওনাদেরও খুব ভালো লাগছে। শান্ত ভাই, এবার একটু আপনার কাছে আসি। কোভিড ভ্যাকসিন ইফেক্টিভ হবে যদি করোনা ভাইরাস মিউটেট করতে থাকে, যেমন করছে আসলে? থ্যাংক ইউ। আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটু ওই আজিজকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটার একটু আমি কন্টিনিউ করতে চাচ্ছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এই যে আমাদের ঈদ গেল, কোরবানি ঈদ গেল গত বুধবারের সময়, তো সেই পরের রাতে আমার খবর আসলো আমার মা পজিটিভ হয়েছে, করোনা ভাইরাস পজিটিভ আসছে। তো মন খুব খারাপ, কিন্তু লাকিলি তার সিমটম খুবই লেস ছিল, মিনিমাম ছিল। তার একটা মাত্র কারণ ছিল তার 2টা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ডোজ নেওয়া ছিল। সুতরাং যেটা আজিজ বললো যে হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সাইন সিমটম এবং ইফেক্টিভিটি অনেক কম হবে, সেটা বলতে চাচ্ছি আর কি। আর আমার যে জামা কাপড় যে প্রশ্নটা করা হয়েছে, এটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, প্রতিটা ভাইরাসে মিউটেট করে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোভিড ভ্যাকসিন 19 এটা কোনো একটা একই ধরনের ভ্যাকসিন, সুতরাং এটাও মিউটেট করবে। তার অর্থই না যে তারা ইফেক্টিভ নয়। এখন পর্যন্ত ইভিডেন্স বলতেছে যে যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, নতুন ভ্যারিয়েন্ট বা নতুন মিউটেন্ট যেটা আসতেছে, সেটার উপরে এখনো তারা কাজ করতেছে। হয়তো রিসার্চ আরো হচ্ছে, আরো ফার্দার ইনভেস্টিগেশন বা রিসার্চের পরে জানা যাবে যে আমাদেরকে আরো যেটা বললো যে বুস্টার ডোজ লাগবে কিনা বা বছরে একবার নিলে হবে কিনা, এই কথাগুলো তো পরে আমরা পাবো আর কি। কিন্তু যেটা হ্যাঁ, এটাই কথা যে এটা কাজ করে, মিউটেন্ট যেটাই হোক, আমাদের ভ্যাকসিনগুলো, প্রচলিত ভ্যাকসিনগুলো তারপরে কাজ করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্ত ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবার আনাম ভাই আপনার কাছে জানতে চাই, সেম ভ্যাকসিন নিলে কি ভ্যাকসিনেশনের ইফেক্টিভিটি বাড়ে? আই মিন, নাকি ডিফারেন্ট ভ্যাকসিনেশনের ইম্প্যাক্ট বেশি, গুড ইম্প্যাক্ট বেশি, কোনটা আপনি মনে করেন, বা মেডিকেল সায়েন্স কি মনে করে? ধন্যবাদ নজরুলা। আমাদের অস্ট্রেলিয়াতে যেটা ভ্যাকসিন যে অথরাইজেশন আর অ্যাডভাইজারি কাউন্সিল, তো টিজিএ বলেছে যে
আমরা যদি কেউ অ্যাস্ট্রাজেনিকা নিয়ে থাকে, সেকেন্ড শুড বি অ্যাস্ট্রাজেনিকা, আনলেস কেউ যদি কোনো রকম সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, অ্যাডভার্স রিয়াকশন যদি হয়ে থাকে, তাহলে he or she can take second vaccine as a আপনার other vaccine. ওইভাবেই এটা অস্ট্রেলিয়া যেটাকে আমরা বলি মিক্স অ্যান্ড ম্যাচ, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, জানি যে আমেরিকাতে, কানাডাতে, and Israel and other 3 countries in Europe, they are doing some big study on mix and match. তো আমাদের যে অ্যাডভাইসটা এসেছে, তারা বলছে যে আপনারা যদি একটা ভ্যাকসিন নিয়ে থাকেন, সেকেন্ড ভ্যাকসিনটা ওটাই হওয়া উচিত। হ্যাভিং সেড দ্যাট, আমি বলতে যাচ্ছি যে এগেইন গভর্নমেন্ট যে মডার্না ভ্যাকসিন আসছে 25 মিলিয়ন, সেই ভ্যাকসিনটা হাফ হবে বুস্টার ডোজ, ইরেসপেক্টিভ অফ আপনার যদি আপনি ধরেন অ্যাস্ট্রাজেনিকা নিয়েছেন অথবা ফাইজার নিয়েছেন। আর একটা খুশির খবর হচ্ছে যে অলরেডি CSL, আপনি জানেন যে one of the largest vaccine producer in the world, আমাদের যে ছোট বাচ্চাদের আমরা যে টিকা দিয়ে থাকি, CSL হচ্ছে the most of the vaccine তারা producer. CSL is actually Melbourne, তারা they are taking initiative to produce mRNA virus vaccine, and that vaccine will be long term. তো যেটা আপনি আজিজ যেটা বলেছে যে আমরা এখন পর্যন্ত জানি না যে this pandemic how long is going to last. তো আমার মনে হচ্ছে we have to take this next few years booster dose every year, just like we are taking the annual vaccine. Right. আচ্ছা, ধন্যবাদ আনন্দ ভাই। আর সুখবর যেটা দিলেন এটাও বেশ ভালো লাগছে, কারণ যেই ভ্যাকসিনেশন কোম্পানি বাচ্চাদের ভ্যাকসিনেশন তৈরি করে, ডেফিনেটলি তারা অনেক সেফার, এটা বোঝাই যায়। অনেক ধন্যবাদ। আচ্ছা শান্ত ভাই, আপনার কাছে আবার আসলাম, জানতে চাচ্ছি ভ্যাকসিনেশনের অ্যাডভার্স ইফেক্ট গুলো কি কি হতে পারে, মানে সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ মানুষ কি সেটা অনুধাবন করতে পারবে নিজে থেকে? আর অনুধাবন করতে পারলেও রোগী হিসেবে তার করণীয় কি আসলে আপনি মনে করেন? থ্যাংক ইউ, ইটস ভেরি গুড কোশ্চেন, কারণ একটা কমন কোশ্চেন এটা হচ্ছে, এবং এটা আমার পার্সোনাল লাইফ আমি দেখতেছি। যেমন সাইড ইফেক্টগুলো যদি আমরা ধরতে বলি, ভাগ করতে পারি কমন সাইড ইফেক্ট, লেস কমন সাইড ইফেক্ট এবং রেয়ার সাইড ইফেক্ট। তো কমন সাইড ইফেক্ট সাধারণত দেখা যায় যে ভ্যাকসিন নেওয়ার পরে 2/3 পপুলেশনে এই সাইড ইফেক্টগুলো আসতে পারে, যেটা লাস্ট করে ফর হয়তো 2 to 3 days। তো কমন যেটা হতে পারে, যেমন আমাদের ইনজেকশন যে জায়গাটা দেওয়া হচ্ছে, যে ভ্যাকসিনটা যে দেওয়া হচ্ছে, সেই লোকাল এরিয়াটাতে আমাদের আসতে পারে, ব্যথা আসতে পারে, ফুলে যেতে পারে, লাল লাল হয়ে যেতে পারে জায়গাটা, তারপরে হয়তো চুলকাতে পারে। এছাড়া সাধারণভাবে যেটা হতে পারে যে খুব টায়ার্ড বা খুবই ফিল করতে পারে, লেথার্জিক বা খুব টায়ার্ড ফিল করতে পারে, হেডেক হতে পারে, মানে মাথা ব্যথা থাকতে পারে, মাসেলের পেইন হতে পারে, মাংসপেশি পেইন, বমি বমি ভাব থাকতে পারে, তারপরে হতে পারে যেমন জ্বর হতে, কাঁপানিতে জ্বর আসতে পারে, আর আনওয়েল ফিলিং, জয়েন্ট পেইন, এগুলো হতে পারে আর কি। আর যেগুলো লেস কমন, আমরা যেটা বলি লেস কমন ক্ষেত্রে হতে পারে, আমরা যে বলি লিম গ্ল্যান্ড বলি, আমাদের বডিতে এক ধরনের ছোট ছোট গ্ল্যান্ড আসে, যেগুলো আমাদের ড্রেনিং সিস্টেম বলি, আমাদের ড্রেনিং সিস্টেমে একটা যদি পিট ধরি, সেগুলো লিম গ্ল্যান্ড হলে সেগুলো মাঝে মাঝে এনলার্জ হয়ে যেতে পারে। আর এছাড়া আমাদের হাত পায়ে ব্যথা, একটু ঝিমানি ভাব আসতে পারে, অ্যাপেটাইট, আমাদের খাবার ক্ষুধা মন্দা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এটা হচ্ছে লেস কমন সাইড এফেক্ট। হ্যাঁ, এবং এগুলো প্রত্যেকে বুঝতে পারবে, এবং সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা আপাতত এই মানে কমন যেগুলো আছে, কমনগুলোর ট্রিটমেন্টটা খুব একটা সিম্পল থিং। জাস্ট আমাদের সিম্পল যেগুলো আমরা প্যারাসিটামল বা প্যানাডল যেটা বলি, অথবা নিউরোফেন। প্যারাসিটামল খুব ভালো কাজ করে, যদি আমরা রেগুলার 2টা করে 6 ঘন্টা পর পর নিতে থাকে 2-1 দিন, তাহলে আমাদের এই সাইড এফেক্টগুলো মিনিমাইজ করে যায়। আর সাথে সাথে যেমন রেস্ট বা একটু ভালো পরিমাণ পানি খাওয়া, এগুলো ভালো। আর রেয়ার যে কন্ডিশন আসতে পারে, রেয়ার কন্ডিশন যেটা খুবই কম হয়, যেমন একটা হচ্ছে অ্যানাফাইলিক্সিস বলি আমরা যেটাকে। অ্যানাফাইলিক্সিস বলছি যে অ্যালার্জি, যেটা সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জি, যে ক্ষেত্রে মানুষকে হসপিটালে যেতে হয়, যেমন শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কোলাপস করতে পারে, এটা হইতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার এটা। আর আরেকটা রেয়ার কন্ডিশন যেটা অলরেডি আমরা আলাপ করছি, যে থ্রম্বোসিস বা ব্লাড ক্লট যেটা বলা হচ্ছে আর কি। সো সেই ব্লাড ক্লটটাও খুবই রেয়ার কন্ডিশন, অলরেডি বলছি যে এনে 100 মিলিয়নে খুবই কম পাওয়া যাচ্ছে। তো সেটার সিমটম আসতে পারে, যেমন হয়তো যে কি বলে মাথা ব্যথা বা
ভিশনটা যদি ব্লারি হয়ে যায় আর কি, বলে যে মানে ঝাপসা দেখা, যেটা আর কি ঝাপসা দেখা হতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, এবং এই সিমটমটা আসতে পারে 4 থেকে ভ্যাকসিন নেওয়ার 4 থেকে 42 দিনের মধ্যে প্রথম আসতে পারে আর কি। সেই জন্য এই সময়ের মধ্যে যদি কোনো রকম সিমটম হয়, যেমন ধরেন মনে হচ্ছে যে এক ধরনের মাথা ব্যথা যেটা কোনোভাবে যাচ্ছে না, প্যারাসিটামল বা কোনো দিয়ে কাজ হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে ঝাপসা, চোখের দৃষ্টিটা ঝাপসা আসতেছে, একটু কনফিউজ হয়ে যাচ্ছে আর কি, যেমন ধরেন ঠিকমতো কথা বলতে পারতেছি না বা আবল তাবল কথা বলতেছি, খিঁচুনি হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ মানে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, তারপরে বুকে ব্যথা হচ্ছে এবং কনস্ট্যান্ট পেটে ব্যথা হচ্ছে, তারপরে পা ফুলে যাচ্ছে এবং হয়তো স্কিনের নিচে বা চামড়ার নিচে ব্লিডিং হইতেছে, এগুলো যদি হয় সাথে সাথে আমাদের ডাক্তারদের সাথে অথবা আমাদের যে হেল্পলাইন যেটা আছে অথবা হসপিটাল আমাদের যোগাযোগ করতে হবে। সো এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি সাইড ইফেক্ট অফ দ্য পোস্ট ভ্যাকসিন হইতে পারে। সবার ক্ষেত্রে হবে এমন কোনো কথা না। আমি যতগুলো ভ্যাকসিন দিছি খুব কম লোকই বলছে তারা কোনো অ্যাডভার্স ইফেক্ট হয়েছে, ফিউ পার্সেন্টের হয়েছে এবং তাদের ওই রেস্ট এবং প্যারাসিটামলে কাজ করছে। এটা আমাদের জন্য একটা ভালো খবর। আমি এখন পর্যন্ত খুব একটা নেগেটিভ বা খারাপ খবর পাই নাই। সুতরাং ভ্যাকসিনটা অবশ্যই দেওয়া উচিত সবার। আমরা সবাই থেকে বলতে পারি, আমরা তো কাউকে ফোর্স করতে পারি না যে ভ্যাকসিন দিতেই হবে, দায়িত্ব সবার। কারণ দায়িত্ব শুধু আমার নিজের না, আমাকে দেখতে হবে, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার কমিউনিটিকে দেখতে হবে। সুতরাং সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একটা ফ্যামিলি, কমিউনিটির একটা পার্ট অফ দ্য মেম্বার, আমার অনেক দায়িত্ব আছে কমিউনিটিকে প্রোটেক্ট করার। সুতরাং সবাই চিন্তা ভাবনা করে সামনে আসেন, আমরা জিপিরা আছি, হসপিটাল আছে, উই ক্যান হেল্প ইউ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ শান্ত ভাই, আসলেই খুবই ইনফরমেটিভ ছিল। এগুলো আমাদের জানার দরকার সবারই, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো হতেই পারে, যার কারণ আমরা জানলাম, নিশ্চিন্ত হবে। আমার ধারণা সবাই নিশ্চিন্ত হবেন এখন এটা থেকে। আমি একটু আচ্ছা কোশ্চেনে পরেই যাই। আমি আরেকটি কোশ্চেনে যাব ডক্টর আজিজ ভাইয়ের কাছে। ওনার কাছে গিয়ে আমি আমাদের দর্শকদের প্রশ্ন করে চলে আসবো আমরা ওই পর্বে, আপনাদের যদি আপত্তি না থাকে। আজিজ ভাই, তাহলে আমি আপনার কাছে আসছি। আচ্ছা, অস্ট্রেলিয়ার কত পার্সেন্ট মানুষ ভ্যাকসিনেটেড হলে ওভারসিসে বেড়াতে যেতে অ্যালাউড হবে? পাবলিক ডিমান্ড, এগুলা আপনি জানেন, যদি আপনি একটু বলেছেন, আপনি একটু ডিটেইলে বলেন। অবশ্যই নজলা, আমরা আসলে আমি যেটা বলেছিলাম যে আমরা বিশেষ করে বাংলাদেশে যাওয়ার জন্য, কিন্তু আমরা নিশ্চয়ই সেই ফ্রিডমটা চাই। তো সায়েন্টিফিক্যালি যেটা আমরা এর আগে আলোচনা করছিলাম যে কত পার্সেন্ট মানুষ আসলে ভ্যাকসিনেটেড হওয়া উচিত, হার্ড ইমিউনিটির কথা আনাম ভাই বললেন। তো আসলে আমি যদি এখন দেখি আজকে পর্যন্ত যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি যে 16 বছরের উপরে যে যারা এলিজিবল ছিল ভ্যাকসিন নেওয়ার, তো প্রতি 4 জনে একজন, তার মানে অলমোস্ট 25% পিপল কিন্তু অলরেডি অস্ট্রেলিয়াতে ভ্যাকসিনেটেড। দ্যাট মিনস দে হ্যাভ অলরেডি রিসিভড 2 ডোজেস অফ ভ্যাকসিন। সেটা কিন্তু খুবই একটা আশার একটা কথা। তো গভর্নমেন্ট চেষ্টা করছে যে আমাদের এই বছরের শেষ নাগাদ, এবং ক্রিস্টিন এই কথাটা বলেছে যে সেই ভ্যাকসিনেশনের রেটটাকে যদি বাড়ানো যায় তাহলে সেটাই হচ্ছে টার্গেট। তো আমরা এই পর্যন্ত এখন যেটা জানি, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এবং প্রাইম মিনিস্টার যেটা বলেছেন সেটা হচ্ছে যখন অস্ট্রেলিয়ান পপুলেশনটা 70% ভ্যাকসিনেটেড হবে তখন আমরা একটা ফেজ বি তে যাব, এবং যখন অস্ট্রেলিয়ান পপুলেশনটা 80% ভ্যাকসিনেটেড হবে তখন উইল গেট ব্যাক দ্য ফ্রিডম টু ট্রাভেল ওভারসিজ, এবং তখন কোভিডকে চিন্তা করা হবে অ্যাজ এ সিজনাল ফ্লু। তো 80% মানুষ ভ্যাকসিনেটেড হওয়ার আগ পর্যন্ত হয়তোবা আমাদেরকে অপেক্ষা করতে হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশে যাওয়ার ব্যাপারে। ধন্যবাদ। থ্যাংক ইউ আজিজ ভাই। এটা আসলে আপনি বুঝতে পারছেন, আমাদের মধ্যে এগুলো খুবই আলোচনা হয় সবসময়, কবে দেশে যাব। অনেকদিন আগে দেশে গিয়েছি, আর আদৌ জানি না কবে যেতে পারবো, এই জন্যই জানতে চাওয়া। আচ্ছা, আমি 2টা কোশ্চেন পেয়েছি মেসেজে, আমি একটু পড়ি কোশ্চেনগুলো, আপনারা দেখেন, একটু অ্যান্সার দিয়ে দেন, দিয়ে আমরা এই পর্বটাও শেষ করে ফেলবো। একজন লিখেছেন, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভ্যাকসিনেশনের জন্য কি ইনসেন্টিভ বা কোনো প্ল্যান কি নিয়েছে কিনা, যে মোর ভ্যাকসিনেশনের ব্যাপারে উদ্বুদ্ধ করবে মানুষকে, এরকম কিছু কি আছে? নাই। আমি একটু বলতে পারি। যে কোশ্চেনটা আসছে যে ভ্যাকসিন এন্ড দেন পে, এটা আজিজ জানে যে পাবলিক হেলথ পার্সপেক্টিভে ইট ইজ এ ব্যাড পলিসি। এটা আসলে কোনো দেশে হয়নি, সাকসেসফুল হয়নি। ভ্যাকসিন দিলে
যে যে ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, এটা অ্যাকচুয়ালি আন্ডারমাইন our basic principle, and it is undermined our human principle as well. I don't think it's the right decision, and that is our government's our Australian government's decision at the moment. I think I can leave it Aziz to tell about public health policy. But থ্যাংক ইউ আনাম ভাই, প্লিজ আজিজ ভাই। আমি শুধু একটা পয়েন্টে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা জানেন, সেটা হচ্ছে যে আমাদের যে ড্রাইভ থ্রু যে ব্যবস্থাটা করেছে ভ্যাকসিন নেওয়ার জন্য, তো এটা একটা নতুন উদ্যোগ। ডেফিনেটলি সরকারি উদ্যোগকে ভিক্টোরিয়াতে যে তারা শুরু করেছে ড্রাইভ থ্রু ক্লিনিক, হয়তো মানুষের সেই অপেক্ষা করার যে ঝুঁকিটা থাকে নর্মাল ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে, সেটা কমে যাচ্ছে। তো আমার মনে হয় যে এইরকম জিনিসগুলো সরকার চিন্তা করবেন, এবং বিভিন্ন রকম তারা চিন্তা করছে বিভিন্ন রকম ভাবে কিভাবে মানুষকে আরো উদ্বুদ্ধ করা যায়। ইউকেতে যেমন চেষ্টা করছে তারা যে বিভিন্ন স্পটে যাওয়ার জন্য যে মানুষকে কিছুটা রেস্ট্রিকশন হতে দেওয়া হবে। ফর এক্সাম্পল, আমি একটা খুব ফেভারিট একটা জায়গায় খেতে যেতে চাই, তো সেখানে যদি আমার ফুল ভ্যাকসিনেশন দেওয়া থাকে তাহলে আমি সেখানে যেতে পারবো, অথবা রেস্ট্রিকশন থাকবে। হয়তো বা অদূর ভবিষ্যতে হয়তো সরকার এরকম ভাবে চিন্তা করবে। এবং আরাম ভাই যেটা বলছিলেন যে ফিনান্সিয়াল ইনসেন্টিভ, এটা আসলে খুব একটা গ্রহণযোগ্য একটা বিষয় না, যদিও এটা নিয়ে কথা হচ্ছে যে আসলে লোকজনকে কি ফিনান্সিয়াল ইনসেন্টিভ দিয়ে তারপরে ভ্যাকসিন উদ্বুদ্ধ করা উচিত কিনা। বাট আমরা আশা করবো যে সরকার ডেফিনেটলি, এবং সরকারের বিভিন্ন সায়েন্টিফিক মানুষরা সাথে কাজ করছেন, তারাও চিন্তা করছেন যে কিভাবে এই ভ্যাকসিন হেজিটেন্সিটাকে কাটানো যায়, এবং আমরা আমাদের যে নিশ্চিত যে লক্ষ্য, যেটা যে 80% ভ্যাকসিনেশন কাভারেজ, সেটাকে করা যায়, সেই চেষ্টাটা করছেন। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সরকারের নতুন উদ্যোগের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ আজিজ ভাই, থ্যাংক ইউ আরাম ভাই। আমার মনে হয় উনি কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আমরা আরেকটি কোশ্চেন পেয়েছি ইমু হক ভাইয়ের কাছ থেকে। উনি লিখেছেন, হোয়াই অস্ট্রেলিয়া কুডন্ট ইনভেন্ট কোভিড ভ্যাকসিনেশন হোয়ার ইউকে অ্যান্ড ইউএসএ ডিড। আপনাদের কি মনে হয় যদি বলেন? শান্ত ভাই, আনাম ভাই, আজিজ ভাই। আমি একটা কথা বলতে চাচ্ছি, যে আমি আগে বলেছি এটা গ্লোবালি ইনিশিয়েটিভ বিটুইন দ্য G20। এখানে অস্ট্রেলিয়া একটা পার্ট ছিল। আপনি জানেন সবাই যে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, মেলবোর্ন and Sydney, and they are also part of it. So যে ভ্যাকসিনটা আবিষ্কৃত হয়েছে, যেটা আপনি বলছেন অ্যাস্ট্রাজেনিকা, এটা কিন্তু ইনিশিয়েটিভ। We are actually part on it. We are not directly part আপনার ওই mRNA ভাইরাস ভ্যাকসিন, কিন্তু আমরা কিন্তু এটা এখন এখানে প্রডিউস করব। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আপনি জানেন যে গ্লোবালি যে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে সমস্ত দেশ তাদের স্টক পাইল যে ভ্যাকসিন গুলো আছে তারা ওখানে দিচ্ছে, কারণ এটা ভ্যাকসিন, the right to have anybody in the world, anybody have a vaccine. It's actually আমাদের basic fundamental right now. Just like we have a fundamental right to have a food, shelter, clothing, and this is the basic housing. Vaccine is now coming into that side. So আমরা কিন্তু Australia, কিন্তু we are actually part of it. So we are actually part in the producing the, actually inventing the virus vaccine. Sorry. থ্যাংক ইউ আনাম ভাই। আমার ধারণা ইমু ভাই খুব সুন্দর করে উত্তরটা পেয়ে গিয়েছেন। আমরা মোস্টলি অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি। আমরা অনেক প্রশ্ন করলাম আপনাদেরকে, অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে, খুব ভালো লাগছে। আমার মনে হয় আমাদের দর্শকরাও খুবই উপকৃত হয়েছেন আজকের এই সেশন থেকে। আর প্রশ্ন উত্তর নেই সোফার। আমরা শুধু এখন আপনাদের কাছে, প্রত্যেকের কাছেই জানতে চাইবো, জানা না ঠিক, আপনারা কি বলবেন, আপনারা আমাদের কমিউনিটির উদ্দেশ্যে যদি স্পেশাল কোনো কিছু বলতে চান, বা আপনাদের ইমোশনটাও যদি শেয়ার করতে চান। আনাম ভাই, আপনি শুরু করুন, নাকি যে ইচ্ছা। শুরু করে নাম। It is up to you. আপনারা ভ্যাকসিনটা নেন, আসেন আমাদের সাথে কথা বলেন, কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আপনি ভ্যাকসিন নেন। আপনার ফ্যামিলিকে, you protect yourself, you protect the family, protect the country and protect the world. Please, we are here. It is never been too late. And আপনি যে কেউ
even 1% is unvaccinated at risk. And আমরা জানি যে this disease ferocious, it has no limits. We don't see it. আমরা এটা এই ডিজিজটাকে দেখি না, আমরা এই ডিজিজটাকে আমরা দেখতে পারি না যে এটা মানুষ কি করে। মানুষ আমাদের, আমরা যদি কোনো ডেঞ্জার দেখে থাকি আমরা প্রোটেক্ট করি, এটাকে দেখায় না, এটাকে কোনো স্বাদ নাই। তো একটাই প্রোটেকশন, ভ্যাকসিন। It's up to you. Thank you. থ্যাংক ইউ আনাম ভাই। শান্ত ভাই। আচ্ছা, আমি জাস্ট এর কথাই বলতে চাচ্ছি আনামেরটাও, যে ভ্যাকসিনেটটা নেওয়া উচিত, এবং আমার মনে হয় যে আমরা মিডিয়াকে প্রাধান্য দিয়ে যদি কারো কোনো রকম কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমরা জিপিরা আছে, ডাক্তার আছে, তাদের সাথে কথা বলে ডিসিশন নেওয়া হোক। মিডিয়ার মাধ্যমে মানে মোটিভেটেড না হওয়ার জন্য রিকোয়েস্ট করব। আর একটা জিনিস হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরে ওইটা ইফেক্টিভ হইতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ হয়তো লেগে যায়। সুতরাং আমাদেরকে যে আমাদের যে ডিস্টেন্স, আমাদের যে প্রিকশনগুলো, সেটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। ভ্যাকসিন নেওয়া অর্থ এই না যে আমি প্রোটেক্টেড 100%। সেক্ষেত্রে আমাদের মাস্ক ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ক্লিননেস, তারপরে ওভারক্রাউডিং, এগুলোকে আমাদের মেনটেন করে চলতে হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের ভিক্টোরিয়া বাংলাদেশ মেডিকেল সোসাইটি ভিক্টোরিয়ার পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আমাদের একটা ইমেল আছে, যদি সেই ইমেলে যোগাযোগ করে তাহলে হয়তো আমরা সেটার উত্তর দিব। ইমেলটা আমি দিব তোকে বলার জন্য, দিয়ে দিবেন তারা আর কি। থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, আজিজ ভাই। শান্ত ভাই। ধন্যবাদ নজরুলা। আমি শুধু একটা কথাই বলতে চাবো। আমি নিশ্চিত যে আজকের আমাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের দর্শকরা জানতে পেরেছি যে আসলে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা কতটুকু। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন সবাই আছেন। আমি নিশ্চিত যে এই কোভিডের মধ্যে অনেকেই আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি। তো সেখানকার ভয়াবহতাটা কিন্তু অনেক বেশি। আমরা আজকে ব্লেসড অস্ট্রেলিয়াতে আছি। অস্ট্রেলিয়াতে ভ্যাকসিনের মতো একটা সায়েন্টিফিক ব্লেসিং আমরা খুব সহজে পাচ্ছি। এই সায়েন্টিফিক ব্লেসিংটাকে কিন্তু আমাদের অবশ্যই সুযোগটাকে নেওয়া উচিত। এবং আমার শেষ কথা, যেটা আমাদের শান্ত ভাই যেটা বললেন, সেটা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিনের উপর নির্ভর করে আমাদের জনস্বাস্থ্যের উপদেশগুলো যদি আমরা মেনে না চলি, সেটা কিন্তু আবার একটা বোকামি হবে। সো আমাদের যদি সিমটম থাকে তাহলে টেস্ট করা, আমাদের কাফ এটিকেট গুলো মেনে চলা, শারীরিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এই যে মেসেজগুলো আমরা শুরু করেছিলাম সেই কোভিডের প্রথম সময় থেকে, সেগুলো কিন্তু আজকেও বলবৎ আছে এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা মেনে চলতে হবে। তো আমরা যদি সবাই ভ্যাকসিনেশনটা যত দ্রুত নিতে পারবো, আমরা নিজেকে প্রোটেক্ট করব এবং আমাদের প্রিয়জন এবং এই কমিটিকে প্রোটেক্ট করতে পারবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আজিজ ভাই। আমি আবারও একটু বিরক্ত করব আপনাদের, আমরা আরেকটি কোশ্চেন পেয়েছি, সরি আপনাদের সময় নিচ্ছি। কোশ্চেনটা কি করব? আচ্ছা, একজন রুমানা ইসলাম, উনি জানতে চেয়েছেন when children under 16 will be granted for vaccination. 12 বছর থেকে আমাদের এখানে এখন ভ্যাকসিনেশন অ্যাপ্রুভড। 12 বছর থেকে 16 বছরে তারা এখন এটা নেক্সট ফেজে আসছে। নেক্সট দিস মানডে থেকে 12 বছর থেকে শুরু হবে 16 বছর পর্যন্ত, এবং এটা হবে ফাইজার ভ্যাকসিন। 12 বছরের নিচে ওদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা জানি যে ভ্যাকসিন ইজ অলরেডি এফেক্টেড আওয়ার স্কুল এন্ড আওয়ার চিলড্রেন। উই হ্যাভ টু টেক দ্য প্রিকশন অ্যাজ আজিজ সেড দ্যাট। তো আমাদের একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আনন্দ ভাই। তো 12 থেকে 16 খুব শীঘ্রই পাবে আপনি তো মনে করছেন, তাই না? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস রুমানা ইসলাম আপু উনি ওনার কোশ্চেনের উত্তর পেয়ে গিয়েছেন। আসলে আমরা মনে হয় আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আজকে। এত প্রশ্ন থাকে, এইসব বিষয় বুঝিনি, সবার অনেক কোশ্চেন, অনেক টেনশন, অ্যাংজাইটি, এইটাই আমাদের ইচ্ছাই ছিল, সেটা যেন আমরা যতটা পারি এই অ্যাংজাইটি টেনশনগুলো কমাতে। এটাতে মেন্টাল হেলথও রিলেটেড, আর ভ্যাকসিনেশন তো বটেই, ওইটা তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। এই জন্য প্রচুর কোশ্চেন করেছি আপনাদেরকে, এবং আপনারা একদম কোনো টায়ার্ডলেস ভাবে সব উত্তর দিয়েছেন। আজিজ ভাই, শান্ত ভাই, আনাম ভাই ভীষণ কোঅপারেটিভ ছিলেন পুরোটা সময়,
এবং কি বলবো, আমরা সত্যি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। আমার মনে হয় সময়টা খুব ভালো গিয়েছে আমার পক্ষ থেকে, VBCF এর সবারই ভালো লাগলো। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আপনাদের উইকেন্ড থেকে সময় নিয়েছি। আর আজিজ ভাইয়ের তো আবার জন্মদিন, আমরা অন স্ক্রিনে একটু আবার আরেকবার হ্যাপি বার্থডে বলি আজিজ ভাইকে। অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের ধন্যবাদ জানাতে যাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আয়োজন করেছে, কারণ আমাদেরকে ওপেন ডিসকাশনে আসতে হবে। এবং আনাম ভাই যেটা বলেছেন, শান্ত ভাই যেটা বলেছেন, যে আমাদের দর্শকদের মধ্যে, আমাদের বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের মধ্যে যে কোনো ধরনের কনফিউশন থাকলে ইউ গো টু দ্য প্রপার রিসোর্স। আমাদের এখানে শান্ত ভাই বলেছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি ভিক্টোরিয়া আছে, আনাম ভাই আছেন। সো আপনারা কিন্তু হাতের নাগালের মধ্যেই এক্সপার্টদেরকে পাচ্ছেন। সো আপনারা যোগাযোগ করুন, আপনাদের মনে যে কোনো কোশ্চেন থাকলে সেটা কনফিউশন গুলো ক্লিয়ার করে নিন এবং ভ্যাকসিন নিন, তাহলেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানটা সফল হবে। ধন্যবাদ, ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ সবাইকে। আর আনাম ভাই কিছু বলবেন? বলুন প্লিজ। আমি একটা কথা বলতে যাচ্ছি, নজরুলা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। You were the main program person. You went through so much. I'm really glad that you came along and then happy program. And finally, again, VBCF, তাদের কাছে ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানটি একটু সার্থক হবে যদি আমি একজন মানুষ যদি এগিয়ে এসে বলেন যে ঠিক আমি যাচ্ছি, আমি ভ্যাকসিন নিয়েছি প্রোগ্রামে করে। আপনারা সবাই যেখানে আছেন সুস্থ থাকবেন এন্ড প্রোটেক্ট করবেন আপনাকে, সাবধানে থাকবেন। আর আমরা আশা করি আমরা এই বিপদ থেকে খুব শীঘ্রই we will get over. Thanks again. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু না, থ্যাঙ্কস দিচ্ছেন দর্শকরাও। অলরেডি নুমানা ইসলাম আপু আপনাদেরকে সবাইকেই স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছেন। আসলে সবাই খুবই উপকৃত হলাম আজকে। আর আনাম ভাই স্পেশাল থ্যাঙ্কস আপনি আপনার কাইন্ড কমপ্লিমেন্টের জন্য, এতখানি যদিও আমি যোগ্য নই তারপরও। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে আমাদের আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ VBCF। থ্যাংক ইউ টু, থ্যাংকস ফর অ্যাকসেপ্টিং আওয়ার ইনভিটেশন। আমরা আবারও যদি কখনো দরকার হয়, আমার মনে হয় আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে অনেকটাই সময় নিয়েছি, আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এখানেই আজকে আমরা বিদায় নিব। আমার ধারণা দর্শকরাও খুব উপভোগ করেছেন এবং উপকৃত হয়েছেন। আসল জিনিসটা ছিল উপকার করা, উপকৃত হয়েছেন বলেই আমার বিশ্বাস। আমি তো হয়েছি অ্যাটলিস্ট। অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ। আরো একজন আপনাদেরকে নাকি সবাইকে এই অনলাইন সেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে খোদা হাফেজ বলছি এবং আপনাদের জন্য শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি সবসময়। প্রিয় দর্শক, আমরা আজ অনেক কিছু জানলাম, টিকা বিষয়ক বিবিধ ভুল ভ্রান্তিও দূর করলাম অসাধারণ জ্ঞানী এবং গুণী এই অতিথিদের সাথে কথোপকথনে। সবটুকুই সম্ভব হলো আমাদের এই অমায়িক অতিথিদের জন্য। আমরা সত্যিই ভাগ্যবান, আমরা ধন্য। আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ডক্টর আনাম ভাই, ডক্টর শান্ত ভাই এবং ডক্টর আজিজ ভাই। আপনাদের ব্যস্ত সময় থেকে এতখানি সময় যে আলাদা করে দিলেন কমিউনিটির মানুষের জন্য, VBCF এর জন্য, তা আসলে ভোলার নয়। আপনাদের জন্য রইল আমাদের শ্রদ্ধা এবং নিরন্তর শুভকামনা। কৃতজ্ঞতা জানাই কাজী মিজানুর রহমান ভাইকে, যিনি নেপথ্য কারিগর এই পুরো সময়টুকু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। VBCF এর জেনারেল সেক্রেটারির বিদায়ী বক্তব্যের মাধ্যমে শেষ হবে আজকের এই সচেতনতামূলক আয়োজনটি। আমি বিদায় নেবার আগে বলতে চাই, যদি একজন মানুষও আজকের এই অ্যাওয়ারনেস সেশন থেকে উপকৃত হয়ে থাকেন, টিকা নিতে উদ্বুদ্ধ হন, তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক। আরো বলবো, চলমান এই দুর্যোগ সময়েও প্লিজ কেউ আশা হারাবেন না। প্লিজ সবাই সরকারি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলবেন, ভালো এবং নিরাপদে থাকবেন। মনে রাখবেন, পৃথিবী আবার শান্ত হবে। যারা এতক্ষণ মন এবং সময় দিয়ে আমাদের সেশনের সঙ্গী হয়েছিলেন, তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এখন অনুরোধ করছি এই অনুষ্ঠানের মূল এবং প্রথম উদ্যোক্তা VBCF এর জেনারেল সেক্রেটারি জনাব জাহিদ মজুমদার ভাইকে তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে শুভরাত্রি, শুভকামনা। বিদায় নিচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস নজরুলা। ধন্যবাদ নজরুলা আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে এত গুণীজনদেরকে আজকে ধন্যবাদ দিব এই সাহস মনে আমার নাই, কিন্তু VBCF এর জেনারেল সেক্রেটারি হিসেবে যেহেতু দায়িত্ব আছে, আমি একটি কথাই বলবো। আমি আমার বক্তব্যের আগে, ধন্যবাদ দেওয়ার আগে একটা কথা উদ্ধৃতি করতে চাই। যখন কোভিড শুরু হলো, ইউরোপ যখন দিশেহারা হয়ে গেল, ফ্রান্সের প্রেসিডেন্ট
সে একটা কথা বলছিল, ওয়ার ইজ ইন দ্য ওয়ার এগেইনস্ট দ্য আনসিন এনিমি। মানে এত শক্তি সামর্থ্য থাকা অবস্থাও ওয়ার্ল্ড দিশেহারা হয়ে যাচ্ছে, মানে এনিমি খুঁজে পাচ্ছে না, কিন্তু এরা ওয়েল প্রিপেয়ার টু ফাইট এগেইনস্ট দ্য এনিমি। সুতরাং আমি বলতে চাই যে এই কোভিডটা এটা কিন্তু থার্ড ওয়ার্ল্ডের মতোই আমার মনে হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। মানে শত্রু একটাই আইডেন্টিফাইড করা হয়েছে, ওয়ার্ল্ড ইউনাইটেড টু ফাইট এগেইনস্ট দ্য এনিমি অ্যান্ড টু protect myself, protect my family, protect the community, protect the world. সো এই কথা যদি আমাদের মূল লক্ষ্য থাকে, আমি যেই অবস্থায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আসলে এখন আইসোলেশন। আমি জানি আমি মনে হয় একটা মিনি জেলখানায় আছি। তো পৃথিবী একটা কম্পেয়ার চিন্তা করলে আসলে সারা বিশ্বই এখন একটা মিনি জেলখানার মধ্যে, যে এটা যে মানসিকভাবে কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে, ফাইন্যান্সিয়ালি এভরিথিং। সো আমরা ইউনাইটেডলি ফাইট করতে চাই এই শত্রুর বিরুদ্ধে, এবং ভ্যাকসিন ইজ দ্য রাইট নট অনলি বাট দ্য রাইট ওয়েপন এট দিস স্টেজ ফর দ্য ওয়ার্ল্ড ইন হ্যান্ড। তো আমি বিবিসিএফ তথা ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আমি আপনাদের কাছে অতি কৃতজ্ঞ। আপনারা এত মূল্যবান সময় আমাদের পেছনে দিয়েছেন। আপনাদের মাধ্যমে যদি এই কমিউনিটির সামান্যতম উপকার করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। তো আমি আবারও বলতে চাই, ডক্টর তাহজিবুল আনাম উনি আমাদের এর আগের বারও একটা কোভিডের উপর ইনফরমেশন সেশনে উনি অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। যখনই ওনার কাছে যাই উনি হাত বাড়িয়ে দিয়েছেন। আমি মনে করি ইনারা আমাদের সোসাইটির, আমাদের কমিউনিটির বিরাট অ্যাসেট। আমি গর্ব করে বলতে পারি, অস্ট্রেলিয়াতে যতগুলো ডাক্তার এবং বিভিন্ন বাংলাদেশি যে স্কিল মাইগ্রেটেড পিপল আছে, প্রত্যেকেই অ্যাসেট। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে এফোর্ট দেই, আর আপনারা যদি বিবিসিএফ কে একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করেন, ইনশাল্লাহ উই ক্যান ডু বেটার দেন এনি নেশন ইন দিস কান্ট্রি। উই হ্যাভ দ্য বিগ কনফিডেন্স। তো এতগুলো ডাক্তার রিসোর্স থাকতে আমি মনে করবো শুধু কোভিডের উপর কেন, আমরা বিভিন্ন সময়ের উপযোগী বিভিন্ন সেমিনার করতে পারি। ডায়াবেটিসের উপর আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারি। আমরা অদূর ভবিষ্যতে আমি বলবো এই যে বিএমএ যিনি আজকে শান্ত ভাই আছেন এখানে প্রেসিডেন্ট, আপনারা বিবিসিএফ এর সাথে কোলাবোরেটলি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসবেন। হয়তো আমরা ভুলে থাকতে পারি, আপনারা আমাদের পুশ করবেন। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ব্রিঙ্গিং দ্য কমিউনিটি টুগেদার। আমাদের মাধ্যমে কমিউনিটি সামান্য বেনিফিট হোক, এটাই আমাদের সার্থকতা। তো আমি আমার মূল বক্তব্য চলে যাই। আমি বেশি কথা বলবো না, আমার বক্তব্য শোনার লোক এখানে নাই আমি জানি, কিন্তু রীতি অনুযায়ী আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে ডক্টর তাহাজিবুল আনাম, জিপি, পয়েন্ট কুক মেডিকেল সেন্টার, উনি আমার প্রাক্তন জিপিও বটে। তো আমি বেশি করে বলবো না, ওনার কাছে গেলে আমার এমনিও মনে হয় অসুস্থতা ভালো হয়ে যেত, এটাও আমার একটা ধারণা ছিল আগে। তো সত্যিকার অর্থে আমি আরো ধন্যবাদ জানাই সেরা কর্নেলয় তার ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য এই বিবিসিএফ এর মাধ্যমে। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর একেএম শাহিদুজ্জামান খান শান্ত ভাই, জিপি, প্রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া। আর সর্বোপরি ধন্যবাদ জানাবো ডক্টর মোহাম্মদ আজিজ ভাই, উনি আমাদের একজন অ্যাসেট। ওনার দ্বারা আমি আরো একটা সেমিনার করছি। আমরা মনে করি ওনারা বারবার এগিয়ে আসবেন। এই কমিউনিটির স্বার্থে আমরা ইউনাইটেড প্ল্যাটফর্মে কাজ করতে চাই ফর কমিউনিটি বেনিফিট। তো আমি তার সাথে ধন্যবাদ দিব আজকের অনুষ্ঠানের মূল কারিগর জান্নাতুল ফেরদৌস নজুলা। আমরা এই স্বল্প সময়ে 4-5 দিন সময় পাই নাই, এই স্বল্প সময়ের মধ্যে সেই প্রোগ্রামটা সাজিয়েছে। বাকি বিচার আপনাদের হাতে। আমি মনে করি অত্যন্ত সার্থক এবং ইনফরমেটিভ সেশন। আমি তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেই প্রস্তাবটা মাঝে মধ্যে প্রথম শেয়ার করছিল এবং আপনাদের গেস্টদের সাথে কানেক্টেড করার জন্য মিস্টার মোর্শেদ কামাল, আমাদের বাংলা স্কুলের প্রিন্সিপাল। উনি বাংলা স্কুলের নট অনলি প্রিন্সিপাল, আমি মনে করি বাঙালি সংগঠনের সে একটা নিউক্লিয়াস। আই ট্রিট হিম, আই রেসপেক্ট হিম অনেস্টলি। তার দ্বারা আমাদের সংগঠন অর্গানাইজেশন এখনো পর্যন্ত সংঘবদ্ধ আছে এবং ওনার কঠোর পরিশ্রমের ফসল আজকে আমাদের এই পর্যায়ে। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে সবগুলা অনলাইন সেশনে যে সাইলেন্টলি ভূমিকা পালন করে থাকে কাজী মিজানুর রহমান, তাকে দেখা যায় না, কিন্তু সে হচ্ছে এই অনুষ্ঠানের মূল কারিগর। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো
আমাদের বিবিসিএফ এর প্রেসিডেন্ট মিস্টার ইউসুফ আলী, তার মনটা অনেক বিশাল উদার, তার কাছে আমার মনে কোনো নেগেটিভ কিছু নাই। আমরা যখনই কোনো অনুষ্ঠান করতে যাই, জাহিদ ভাই গো অ্যাহেড, তার মানে বিশালত্ব আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে। উনি চায় এই অর্গানাইজেশনে থেকে কমিউনিটি বেনিফিটেড হোক। আমরা অত্যন্ত লাকি, চেষ্টা করি বিবিসিএফ যাতে আপনাদের সাথে সবাইকে সংযুক্ত রেখে কমিউনিটির জন্য কাজ করতে, এবং আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ নেতৃত্বে কর্তৃত্বে আসবে ইনশাল্লাহ, এই দেশে সব সেকশনে কর্তৃত্ব করবে। তো সেজন্য আমরা আশা করি শুধু এই কোভিড না, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ডাক্তাররা এখানে অত্যন্ত, আমি মনে করি বাংলাদেশে অনেক প্রচুর ডাক্তার এখানে, অস্ট্রেলিয়ানরা তো সেরকম ডাক্তারই পড়তে চায় না, এরা একটু ফাঁকিবাজ, শর্টকাট জিনিস পড়ে। এই জন্য আমরা অত্যন্ত স্কিল মাইগ্রেটেড, নট অনলি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে দেখেন ইউনিভার্সিটিতে আমাদের অনেক টিচার আছে। আমরা কোথায় পিছনে, শুধু আমরা ইউনাইটেডলি যদি আমরা মাঝে মাঝে প্রোগ্রামগুলো এগিয়ে আনতে পারি, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। তো আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আপনারা সংঘবদ্ধ থাকেন ইনশাল্লাহ। আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে এই অনুষ্ঠান করতে গিয়ে, যদি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাহিদ ভাই একটা আগামী সপ্তাহে আমাদের একটা যে গ্র্যান্টের উপর একটা প্রোগ্রাম আছে, একটু বলে দেন। হ্যাঁ, তো আমি একটা কথা বলবো, ছোটকালে একটা আমি মানে দাদা শুনছিলাম যখন প্রাইমারি স্কুলে পড়ি, আসছি যত আসবো তত, তার আধা তার পাই, তোমাকে নিয়ে শতেক ভাই। অর্থাৎ আমাকে নিয়ে শুরু করতে হবে, ভ্যাকসিনেশন আর হোয়াট এভার বলেন, যে আমি আমাকে দিয়ে শুরু করতে চাই, তারপর অন্যকে উদ্বুদ্ধ করব। আমরা প্রতিজনেই এক একজন সোলজার এই ফিল্ডের জন্য, দ্যাট ইজ দ্য অনলি বেস্ট ওয়েপন। আমি আজিজ ভাইয়ের সাথে একমত। বাংলাদেশে এয়ারপোর্টের উনি উদাহরণ দিছে, আমি তো প্রতিদিনে এখানে বারবার টিকেটের দিকে তাকাই থাকি, কবে বাংলাদেশ যাব। আমি বাংলাদেশের খাওয়া মিস করি, আমি জানি না অন্যরা কে কি মিস করেন। তো এটা একটা প্রাণ স্পন্দন, কিন্তু প্রত্যেকটা লোক মনে একটা মিনি জেলখানায়, আমরা এটা থেকে মুক্ত হতে চাই। আর তারপরে আমি অস্ট্রেলিয়ার কথা আমি এনাম ভাইয়ের সাথে বলছিলাম, আমি একটু ডাটা শেয়ার করতে, আপনারা যদি কিছু মনে না করেন, আমি জাস্ট একটু সময় নিব। এই যে কোভিড এর উপর যে বর্তমানে যে কেস হোল ওয়ার্ল্ড ওয়াইড যে আইডেন্টিফাইড হয়েছে, টোটাল কেস 207 মিলিয়ন পিপল, আর তার মধ্যে আমাদের ডেথ টোটাল মৃত্যুবরণ করছে 4.67 মিলিয়ন। তো সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের প্রসপেক্টটা নিয়ে আসি, আর অস্ট্রেলিয়ার টোটাল কোভিড কেস ধরা পড়ছে আজ পর্যন্ত 38,165 লোকের, তার মধ্যে মারা গেছে 948। উই আর সো লাকি ইন দিস কান্ট্রি, উই আর সো very rich health and department, so we are still lucky, but there is another things we have to consider, because according to the environmental, অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থানের কারণে আমরা বেশি লাকি, কারণ এটার সাথে অন্য কোনো কান্ট্রির বর্ডার নাই। তো এটাই হয়তো আমাদেরকে অনেকটা সেফ রাখছে। তারপরে বাংলাদেশের যদি আমি ডাটাটা শেয়ার করি, 1.41 মিলিয়ন বাংলাদেশ এফেক্টেড হয়েছে কোভিড-19-এ। তারপর আপনার 23,810 জন লোক অলরেডি মারা গেছে। তো আমি ভ্যাকসিনেশন দিক থেকে যদি একটা ডেটা আমি আপনাদেরকে শেয়ার করি, অস্ট্রেলিয়াতে আপনার ফুলি ভ্যাকসিনেটেড হয়েছে 4.98 মিলিয়ন, যেটা মাত্র 19.6%। এটা কিন্তু হতাশাজনক। সত্যিকার অস্ট্রেলিয়ানরা হয়তো একটু ধীরে স্থিরে আগায়, আমার মনে হয় এরা সহসা সবকিছু পদক্ষেপ নিতে চায় না, আগে দেখে ওয়ার্ল্ড কি করছে, এরপর আস্তে ধীরে খুব সতর্কভাবে আগায়। সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু কিছুটা পিছিয়ে আছে গরিব দেশ হিসেবে। ফুলি ভ্যাকসিনেটেড ধরেন 5.07 মিলিয়ন, তোর মধ্যে মাত্র 3.1% ভ্যাকসিনেটেড। তো আমরা এইখানে থাকি আর যেখানে থাকি, আমরা বাংলাদেশের জন্য কাজ করব, নট অনলি লোকাল ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন বাংলাদেশের জন্য একটা অ্যাপিল কাজ করতেছে, সম্ভবত অ্যাস্ট্রাজেনিকা পাঠানোর জন্য। এইখানে একটা সাইনের ব্যাপার ছিল, প্রত্যেকে যদি, আমি জানি না এটা 12 তারিখ মনে হয় ডেডলাইন চলে গেছে। তো এনিওয়ে আমি আর বক্তব্য রাখতে চাই না, আমি আজিজ ভাই সহ এনাম ভাইকে বলবো, শান্ত ভাই আপনারা আসবেন, আপনারা আমাদের পুশ করবেন। আমি দেখতে চাই আমরা বিবিসিএফ যাতে আপনাদের কাছে না যায়, আপনারা কবে জানাবেন যে আমরা আরেকটা জিনিস করতে চাই, এইভাবে আমরা আগাইতে চাই। আর ইউসুফ ভাইয়ের কথা সরে আমি আবারও বলতে চাই, আমরা এই অনলাইন সেমিনার গুলো নিয়ে আসতেছি ইনশাল্লাহ। নেক্সট উইকে বিজনেস গ্রান্ট নিয়ে আমাদের একটা সেমিনার হবে, আশা করি আপনারা সবাই সংযুক্ত থাকবেন। যদি আমি আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে, আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। এনাম ভাই, আপনারা সবাই আমাদের
অনুপ্রেরণার উৎস। আপনারা সবসময় সংযুক্ত থাকবেন, বিবিসিএফ এর বিভিন্ন অনুষ্ঠানে আসবেন, পরামর্শ দিবেন, এটার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ।